ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শোনা যাচ্ছে ঠিকঠাক স্পষ্ট? জি জি, ধন্যবাদ। আমরা শুরু করে দিই, 9:15 হওয়ার কথা ছিল। আহ, প্রথমে হচ্ছে আপনাদের এখানে আমি, যেহেতু আমাদের এই কোর্সে 281 কোড এবং 971 কোড দুইটাতেই আমাদের ইনক্লুডেড আছে, আমরা আলাদা আলাদাভাবে দেখাবো। তো এটা হচ্ছে 971, অর্থাৎ সিএসই তে যারা তাদের। আর এই কোডটা হলো 281। তো এখন আপনাদের, আমি একটু সংক্ষেপে সিলেবাসটা একটু আপনাদেরকে আবার রিপিট করি। সেটা হচ্ছে প্রোগ্রামিং। এখানে প্রোগ্রামিং বলতে দুইটা, একটা হলো স্ট্রাকচার আর একটা হলো ওওপি, যেটা আমরা বলি সি, আর একটা হলো C++ আর জাভা। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক। এর সাথে অবজেক্ট ওরিয়েন্টেড, সেটা C++ হতে পারে অথবা জাভা হতে পারে। এখন তো এই সিলেবাসে দেখেন যে প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং, ইন্ট্রোডাকশন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, প্রবলেম সলভিং টেকনিক, কি কি উপায়ে প্রবলেম সলভ করা যায়, বিভিন্ন প্যারাডাইম আমরা যেগুলো পড়ছি, হ্যাঁ, ডিভাইড কোন করে সব টাইপের প্রবলেম সলভিং, অ্যালগোরিদম স্পেসিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং স্টাইল, টেস্টিং, ডিবাগিং। ঠিক আছে, তারপরে প্রোগ্রাম ডিজাইন টেকনিক্স, স্ট্রাকচার্ড অ্যান্ড মডুলার প্রোগ্রাম ডিজাইন। আসলে সিলেবাস গুলা ভার্সিটির যে আমাদের আউটলাইন যেরকম থাকে ওইরকম, কিন্তু প্রশ্ন যেগুলো আসে সেগুলো আপনারা বিপিএসসি নন ক্যাডার যে এমসিকিউ গুলো আসছে আমি দেখাবো আজকে, তো ওগুলো দেখলেই বুঝবেন যে সিলেবাসটা অনেক কিছু থাকে, সিলেবাসে অনেক কিছু থাকবে, স্বাভাবিক। কিন্তু প্রশ্ন আসার সময় আপনার বেসিক, ধরেন অ্যারে থেকে প্রশ্ন হবে, পয়েন্টার থেকে প্রশ্ন হবে, অ্যারে, পয়েন্টার, স্ট্রিং। ঠিক আছে, মানে সি এর টোটালি লুপিং স্ট্রাকচার আছে, তাই না? এগুলো আছে, আমরা পড়ছি আগে। তো আমি দেখছি যে এগুলো থেকে বেসিক সি এর প্রবলেম আসছে। আর ওওপির ক্ষেত্রে ওওপির যে ফিচার গুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যেমন পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, তারপর ইনহেরিটেন্স, এগুলো থেকে প্রশ্ন আসছে। আপনাদের সিলেবাসে অনেক কিছু আছে, যেমন ধরেন ইউনিয়ন, বিট ফিল্ডস, ফাইলস, ইন্ট্রোডাকশন টু, কি বলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মেইনলি ওওপির বেসিক হলো এই জিনিসগুলো, এই তিনটা হলো ইম্পর্টেন্ট বেশি। আর সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে ফাংশন পর্যন্ত, ডাটা টাইপস, এগুলো ধরেন ডাটা টাইপ, ইন্টেজার, ফ্লট, ক্যারেক্টার, এগুলো আছে। আবার কোনটা কত বাইট জায়গা দখল করে এগুলো ডিটেলস পড়ে রাখবেন। কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে লুপ, হোয়াইল, হোয়াইল, ডু হোয়াইল, ঠিক আছে, কন্ডিশনাল স্ট্রাকচার আছে, এগুলো ইফ এলস কন্ডিশন আছে, নেস্টেড আছে, অনেক কিছু আছে। তো যখন টিচার, আমি আসলে এই প্রোগ্রামিং এর উপরে ক্লাস আজকে না, আমার ক্লাসের বিষয় হচ্ছে যে ওভারঅল একটা এমসিকিউ সম্পর্কে ধারণা দেওয়া, বিগত বছরের প্রশ্ন কেমন আসছে এগুলো দেখানো। তো আপনার ক্লাসের ডিটেলস এগুলো পড়বেন, ক্লাস যারা টিচার থাকবেন তারা পড়াবেন। ঠিক আছে, তো এত কিছু সিলেবাস মানে দেখে হতাশা বা ভয় পাওয়ারও কিছু নাই, যারা দীর্ঘদিন ধরে পড়েন না। মেইনলি আপনারা সি অথবা C++ এর বেসিক যেগুলো আছে ওগুলো থেকে পড়লেই হবে। 281 এর ক্ষেত্রে একটু ডিটেলস তারা রেখেছে, অর্থাৎ যেহেতু দুইটা সিলেবাস একজন টিচার তৈরি করে নাই, সেহেতু সিলেবাসের ভিন্নতা আছে কিছু। যেমন আমি যেটা খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে 281 সিলেবাসটা ডিটেলসে আছে, মানে একদম ডিপ লেভেলের থেকেও সিলেবাসের আউটলাইন গুলো সাজানো আছে। আর 971 হচ্ছে ওভারঅল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কয়েকটা টপিক দিয়ে শেষ, কিন্তু ওরা এখানে থামে নাই। কনস্ট্রাক্টর কি, ডেস্ট্রাক্টর কি, কপি কনস্ট্রাক্টর কি, হ্যাঁ, এগুলো সব দিয়ে দিছে। তার মানে এই না যে আপনার এগুলোও কিন্তু আপনার সিলেবাসে নাই, অবশ্যই আছে। 971 কোডে এগুলো কিন্তু আছে, কিন্তু এগুলোর সিলেবাস কিন্তু ডিটেলস দেওয়া। তার মানে এটা আপনার মাথায় রাখবেন যে আহ, একটা, ধরেন C++ এর যে কনসেপ্ট, এটা
যত আইটেম দিয়ে কভার হয় সবগুলো কিন্তু আপনার সিলেবাস। যেমন এখানে বলছে ইনহেরিটেন্স, কিন্তু এখানে বলছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স। তার মানে কি, এখানে শুধু বলা আছে টপিকটা, আর এখানে ভেঙে ভেঙে বলা আছে। তার মানে অনেকে মনে করে যে 281 এর সিলেবাসটা তো অনেক বড়, আসলে অত বেশি বড় না। ওরা হলো প্রত্যেকটা জিনিসকে মানে একদম ভেঙে ভেঙে দিয়ে দিছে। আর 971-এ হলো মোটা দাগে একটা ওভারঅল মেইন যে টপিক সেটা, কিন্তু আপনাকে ভিতরে অনেক কিছু পড়তে হবে। এই হলো বিষয়। আপনারা এখানে কেউ 281 কোডের আছেন? জি ভাই, আছি। জি, আপনি একটু খেয়াল রাখেন এবং ভয় পাবেন না। দেখবেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটার কিন্তু অনেক মানে আমাদের সিএসসি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিলেবাস তার চেয়ে অনেক বেশি। তার মানে জি এই না জি। যে তার মানে এই না যে সিএসসি সিলেবাসটা খুবই অল্প। সিএসসি সিলেবাসটা যে তৈরি করছে, আপনাদের সিলেবাসটা সে তৈরি করে নাই। একই পার্সন যদি তৈরি করতো তাহলে কিন্তু সিলেবাসটা একই রকম হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা হলো ডিটেলস বলছে 281 কোডে, আর 971 কোডে মেইন টপিক দিয়ে তারা সিলেবাস গুলো বানাইছে। তার মানে সিলেবাসটা দুইটা প্রায় একই। এটাই। এখন দেখেন আমরা একে একে যাই। এখানে আমি একটা সামারি করছি যে প্রশ্ন আমি একটু পরে আসি, নিচের দিকে আমি একটা সামারি করছি, সবগুলোতে সামারি করা সম্ভব হয়নি, তবে আপনারা নিজেরা প্রশ্নগুলো দেখলে বুঝবেন। আচ্ছা, এখানে এখানে চলে আসি। আচ্ছা, উপরের প্রশ্নের আমি একটা সামারি করলাম, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। এটা হলো দুইটা প্রশ্ন আসছে। পলিমরফিজম, এগুলো কিন্তু দেখবেন যে সবই কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা ওপি বলেন, সবগুলোর কিন্তু বেসিক থেকে আসছে। অ্যাক্সেস মডিফায়ার আমরা পড়ছি না, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড অ্যারে ডিক্লারেশন পড়ছি, সেটা পয়েন্টার দিয়ে হোক বা নর্মাল দিয়ে হোক বা টু ডাইমেনশনাল দিয়ে হোক। ফাংশন এবং পয়েন্টার এটাও বেসিকও পড়ছে, এখানে থেকে দুইটা প্রশ্ন আসছে। ইনহেরিটেন্স বেসিক থেকে আসছে। তারপরে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লারেশন হয়, এখান থেকে একটা আসছে। লুপিং স্ট্রাকচার, কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে আউটপুট প্রবলেম, এটা একটা আস্কি দিয়ে আসছে। তো এখন মনে করেন যে এটা কি আহামরি কিছু? আপনারা ইউনিভার্সিটিতে বা আমরা ইউনিভার্সিটিতে যেগুলো পড়ে আসছি ওগুলোর বেসিক থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। হ্যাঁ। তো আসলে প্রশ্ন আপনার বেসিক থেকেই হবে, এমন না যে নেট থেকে আজগুবি প্রশ্ন তুলে দিবে। ঠিক আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার প্রশ্নগুলো কনসেপচুয়াল হবে অবশ্যই, কিন্তু যেহেতু প্রতিযোগিতা তার মানে অবশ্যই কিছু কঠিনও প্রশ্ন থাকবে, কিছু মিডিয়াম এবং কিছু সহজ। যেমন এখানে আছে, ধরেন এটা একটা সহজ প্রশ্ন যে কোন না নিচের কোনটি রিটার্ন, কোনো কিছু রিটার্ন করে না, অর্থাৎ তার কোনো রিটার্ন ভ্যালু নাই। দেখেন ফ্রেন্ড ফাংশন, একটা ফাংশন হলে কিন্তু তার রিটার্ন আছে, ইনলাইন ফাংশন হলেও তার রিটার্ন আছে, মেম্বার ফাংশন হলেও কিন্তু রিটার্ন আছে। কিন্তু কনস্ট্রাক্টর ক্লাসের নাম দিয়ে হয়, তার কোনো রিটার্ন ভ্যালু থাকে না। এটা আপনারা জানেন, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। আমি এখানে ডিটেলস ব্যাখ্যা লিখে দিছি, আপনারা একটু দেখে নেবেন। এ ফাংশন হ্যাভিং মোর দ্যান ওয়ান ডিস্টিংক্ট মিনিং ইজ কল্ড। এখানে কি হতে পারে, সেটা হলো ওভারলোডেড, মানে মোর দেন ওয়ান ডিস্টিং মিনিং। যেমন ধরেন আমি এখানে সাম করলাম, এখানেও সাম করলাম, এখানে দিলাম এ কমা বি, এখানে দিলাম এ কমা বি কমা সি। তাহলে আমার ফাংশনের নামই কিন্তু একটাই, কিন্তু আমার প্যারামিটার দুইটা, এখানে এখানে তো তিনটা। তো ওভারলোডেড ফাংশন, ঠিক আছে। ডিস্টিং মিনিং, মোর দেন ওয়ান ডিস্টিং মিনিং যদি থাকে তাহলে সেটা হলো ওভারলোডেড ফাংশন হয়। হয়ে গেল একটা। আর একটা হলো নিচের দিকে। আচ্ছা, আমি একটু বড় করি, আপনার মনে হচ্ছে ছোট করে দেখতেছেন, তাই না? একটু মনে হয় বড় করলে সুবিধা হয়। হুইচ অফ দ্য ফলোইং মডিফায়ার্স, মডিফায়ার্স মানে যা বললাম যে অ্যাক্সেস মডিফায়ার, যে একটা জিনিস হচ্ছে পাবলিক হবে কিনা, প্রাইভেট কিনা, আর সেটা প্রোটেক্টেড কিনা, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো এখন কথা হলো, প্রশ্নটা আসছিল হলো ক্যান নট বি অ্যাপ্লাইড টু এ মেথড ইন সি প্লাস প্লাস। কারণ এটা সহজ, যেহেতু আপনার বেসিক জানা আছে। তার মানে প্রোটেক্টেড ঠিক আছে, প্রাইভেটও ঠিক আছে, পাবলিকও ঠিক আছে, কিন্তু আমরা এটা জানি না আসলে। অ্যাক্সেস মডিফায়ারে কিন্তু এটা উল্লেখ নাই, তার মানে এটা অ্যান্সার। অর্থাৎ প্রশ্নগুলো খুবই সিম্পল, সাধারণ প্রশ্ন ছিল। আপনারা জানেন যারা পরীক্ষা দিয়েছেন, নন ক্যাডারে 40 মার্কের এমসিকিউ থাকে, আর বাদ বাকি সব
100 মার্কের মানে 60 মার্কের ডিপার্টমেন্টাল এই নন ডিপার্টমেন্টাল প্রশ্ন থাকে। তো যেহেতু আমাদের পরীক্ষায় হলো যারা বিসিএস দিবেন তাদের হলো 49তম বিসিএস, সেখানে টোটাল 100 মার্কেরই নন মানে টেকনিক্যাল, 100 মার্কের নন টেকনিক্যাল থাকবে। তো দেখেন এখানে একটা অ্যারে বেসিক প্রশ্ন আছে, যে সেটা হলো যে ইন্টেজার অ্যারে সাইজ কত। যেহেতু আমরা ইন্টেজারের সাইজ জানি, ঠিক আছে, 4 বাইট, তাহলে যেহেতু এটা 15, তাহলে 15 ইন্টু যদি 4 হয় তাহলে 60, অর্থাৎ টোটাল আমার সাইজ অ্যারের কত, 60। এরকম ছোট ছোট প্রশ্ন আসছে, আপনারা আশা করি আস্তে আস্তে কনফিডেন্স বাড়াবেন। এখানে দুই ধরনের এক্সিট আছে, একটা হলো এরকম এক্সিট আর একটা হলো এরকম এক্সিট। এই এক্সিটের দুই মিনিং। এই এক্সিটটা হচ্ছে আউটপুট দেখাবে, আউটপুট শো করবে, কিন্তু এই ফাংশনটা যখন পাবে তখনই টার্মিনেট হয়ে যাবে, প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে। আর এই এক্সিট যখন দেখাবে তখন কোনো আউটপুট দেখাবে না, টার্মিনেট হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র এক্সিট দিয়ে আসছে, আমরা যেটা দেখলাম ঘ নাম্বার অ্যান্সার, যে প্রোগ্রাম ইন হুইচ ইট অকার্স, যেখানে এটা দেখতে পাবে সেখানে সে টার্মিনেট হয়ে চলে আসবে। আচ্ছা, হোয়েন ইউ পাস অ্যান অ্যারে ইন আর্গুমেন্ট টু এ ফাংশন হোয়াট অ্যাকচুয়ালি গেট পাসড, আসলে কি আমরা এই বেসিকটা আসলে জানি কিনা? যে ধরেন আমি একটা ফাংশনের মধ্যে একটা অ্যারে লিখলাম, ঠিক আছে, মনে করেন যে ইন্ট অ্যারে লিখলাম, এরপরে হচ্ছে ইন্ট এ নামে একটা থাকলো। আসলে আমি যখন একটা পাস করে দিব, ধরেন মেইন ফাংশন থেকে আমার একটা ফান নামে একটা হলো অ্যারে কল, ইয়ারে করলাম, সেখানে দিলাম, তখন এটা কল হইলো। আসলে এই অ্যারেটা আসলে সবগুলো এখানে যায়, নাকি কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু যায়? এই প্রশ্নটা এখানে এভাবে করছে যে আমি যখন একটা অ্যারে কোনো একটা আর্গুমেন্ট হিসেবে ফাংশনে পাস করি, তখন আসলে কি পাস হয়। এখানে অপশন আছে যে অল দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে, সবগুলো এলিমেন্টস কি অ্যারেতে যায়, নাকি ফার্স্ট এলিমেন্টটা যায়, নাকি ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটা যায়, নাকি অ্যাড্রেস অফ দ্য লাস্ট এলিমেন্টে যায়? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা তো জানেন। ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, এইটাই। কিন্তু এইটা যদি কারো বেসিকে না জানা থাকে, সাপোজ আপনি পরীক্ষার হলে এই প্রশ্নটা দেখলে ঘাবড়ায় গেলেন, পারলেন না, তাহলে কিন্তু হইলো না। ঠিক আছে, এই প্রশ্নটা এমন না যে বিএসসির লোকজন মানে নিজ বুদ্ধিতে বানাইছে, এগুলো আসলে নেটে পাওয়া যায় সব প্রশ্ন। অর্থাৎ আপনি আমি যত প্রশ্ন দেখলাম, থাকবে কিছু জিনিস থাকবে যেগুলো বেসিকে অনেক সময় নেটে এমসিকিউ সরাসরি পাওয়া যাবে না। তবে আপনারা যেহেতু আমাদের রিসোর্স যেহেতু সিএসসি তে অনেক বেশি, অনলাইনে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি যদি আপনাকে, আমি যে সাবজেক্টগুলো ক্লাস নিব এগুলো যদি আমি এমসিকিউ শিট দিই, তাহলে কিন্তু এগুলো নেট থেকেই তৈরি করা। এমন না যে আমি খুব সময় নিয়ে নিজের বুদ্ধিতে এগুলো সব তৈরি করবো, এমন না। অর্থাৎ প্র্যাকটিসের জন্য আপনারা রিসোর্স আছে যথেষ্ট অনলাইনে, ওয়েব বেসড বিভিন্ন ওয়েবসাইট আছে। আচ্ছা, আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই, আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে? গিকস ফর গিকসে হলো আপনার থিওরি গুলো থাকে, আপনি আহ, এখান থেকে থিওরি গুলো হচ্ছে আপনি একটু দেখে নিতে পারবেন, এখানে কিছু এমসিকিউ থাকে। আর টিউটোরিয়ালস পয়েন্টে এগুলো এগুলো থিওরি আপনি দেখে নিতে পারবেন। আর গেটের প্রশ্নগুলোও খুব কনসেপচুয়াল হয়, অনেক বড় হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি পিএসসি যেহেতু আপনাদের 2 ঘন্টা সময় দিবে, 1 ঘন্টার মধ্যে ডিপার্টমেন্টাল অ্যান্সার করতে হবে ধরে নেন, তার মানে এই গেটের প্রশ্নগুলো অনেক কনসেপচুয়াল হয় এবং বড় হয়। সেক্ষেত্রে আমার মনে হয় না যে গেটের প্রশ্ন আপনাকে দিতে পারে, তবে যেগুলো সহজ টাইপের সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। বাদ বাকি এখানে আপনারা যেগুলো কমপ্লেক্স বড় ধরনের প্রশ্ন, এগুলো অ্যাভয়েড করতে পারেন। যেগুলো সিম্পল বা মিডিয়াম টাইপের প্রশ্ন, সেগুলো এখান থেকে প্র্যাকটিস করতে পারেন আপনাদের সিলেবাস অনুযায়ী। হ্যাঁ, একটা কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল টাইপ অফ কি আসলে, ক্লাস নাকি ফিল্ড না মেথড না প্রপার্টি? আপনারা সবাই জানেন এটা একটা মেথড বা ফাংশন, ঠিক আছে, কনস্ট্রাক্টর।
সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস এগুলো সহজে আমি একটু একে একে যাই, যেহেতু অনেক সাবজেক্ট। ডিফল্ট ইনহেরিটেন্স ইন সি প্লাস প্লাস, ডিফল্ট ইনহেরিটেন্স বলতে আপনারা এখানে কি বুঝেন, আপনাদের মাথায় কি আসে? ডিফল্ট ইনহেরিটেন্স, ধরেন আপনি একটা ক্লাস ডিক্লেয়ার করছেন, ঠিক আছে, এখানে আপনি ইন্টেজার এগুলো দিছেন, ঠিক আছে, কিন্তু কোনো অ্যাক্সেস দেননি। সাপোজ আপনি এখানে পাবলিকও লেখেননি, প্রাইভেটও লেখেননি, প্রোটেক্টরও লেখেননি। যদি না লেখেন তাহলে বাই ডিফল্ট ইনহেরিটেন্স সেটা হচ্ছে প্রাইভেট হিসেবে ধরে নেবে। আচ্ছা, সি প্রোগ্রামিং ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম আপনারা জানেন যে একটা হচ্ছে রিটার্ন টাইপ লিখতে হয়, রিটার্ন টাইপ, এরপরে হচ্ছে ভ্যারিয়েবলটার নাম দিতে হয়। এখন ভ্যারিয়েবলের নামের কিছু কনভেনশন আছে, যেমন ধরেন আমি এইভাবে কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারবো না, ঠিক আছে, এইভাবে দিব না, দিতে পারবো না, কিন্তু আমি এইভাবে দিতে পারবো, ঠিক আছে। তার মানে আপনি যদি এটাও দেন তাও ঠিক আছে, এটাও দেন তাও ঠিক আছে, বড় ছোট মিলাই দিলেন সমস্যা নাই, এটাও দেন ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এই যে আপনি এই যে এগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে হবে না, বা হ্যাশ দিছেন, এগুলো দিয়ে এই হ্যাশ দিছেন বা মাঝখানে একটা হাইফেন দিচ্ছেন, এভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। আচ্ছা, ইন সি প্রোগ্রামিং হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু কাম আউট ফ্রম এ লুপ স্ট্রাকচার, মানে একটা লুপ থেকে, যেমন ধরেন আপনি ফর লুপ নিলেন বা হোয়াইল লুপ নিলেন, তো এখান থেকে বের হয়ে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে ব্রেক, ব্রেকটা ইউজ করলে আপনি লুপ থেকে বের হয়ে যাবেন, এটাই কনসেপ্ট। আর হোয়াট ইজ দ্য আউটপুট, এখানে একটা আউটপুট প্রবলেম আসছিল 19 সালে, সেটা হচ্ছে এখানে দেখবেন যে খেয়াল করে এখানে পার্সেন্ট কিন্তু সি আছে, এখানে পার্সেন্ট কিন্তু ডি নাই। তার মানে এখন কথা হলো এর আউটপুটটা কি হবে, যেহেতু এটা ক্যারেক্টার, তার মানে অবশ্যই এটার আস্কি ভ্যালু যেটা সেটাই আপনাকে আনসার করতে হবে। এখন কথা হলো যে পরীক্ষার হলে আপনি কিভাবে এগুলো বের করবেন, এজন্য সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার আস্কি ভ্যালু গুলো জানা থাকা দরকার। এজন্য আমি এখানে একটা টেবিল দিয়ে রাখছি, সেটা হলো এই যে দেখেন 100, এই যে, এই যে এটা, এখানে কিন্তু আস্কি ভ্যালু হলো ডি, তার মানে কি, আমি যদি প্রিন্টএফ পার্সেন্ট সি দিই এবং 100 দিই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে ডি, এইভাবে। তো আস্কি ভ্যালু গুলো আসলে মনে রাখা দরকার। অনেক কিছু থাকে যে যেগুলো প্রোগ্রামিং এ কাজে লাগে আস্কি ভ্যালু, যেগুলো মেমোরাইজ করার মতো, সরাসরি লজিক দিয়ে বের করা যায় না, বা কোন একটা রেফারেন্স প্রয়োজন হয়, যেমন আপনি 100 পর্যন্ত বের করতে গেলে তো এই আগের গুলো জানতে হবে, তো আপনি এগুলো জেনে রাখতে পারেন। এই কম্পিউটার প্রোগ্রাম দ্যাট কনভার্টস অ্যান ইন্টার প্রোগ্রাম ইন্টু ম্যাশিন ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কম্পাইলার, ঠিক আছে। তো আমি সি প্রোগ্রামিং এটা দেখাইলাম আপনাদেরকে এবং অ্যানালাইসিসটাও দেখালাম, যে মূল কথা হচ্ছে যে আপনার সিলেবাসটা যেভাবে সাজানো থাকুক বা অনেক কিছু দিয়ে ভরা থাকুক, আপনার একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বেসিক গুলো আছে এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে এবং মেমোরিতে নিয়ে আসতে পারেন, তাহলে সি প্রোগ্রাম থেকে যেগুলো আপনাকে দিবে সেগুলো আপনার অবশ্যই কমন পড়বে। আবার সি প্লাস প্লাস একই কথা। আর যখন ওওপির বিষয় আসবে, ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটি আপনার যেগুলো আছে মাল্টিপল ইনহেরিটেন্স, পলিমরফিজম, হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, এগুলো হচ্ছে এর মেইন বেসিক। এখন কথা হলো যে আউটপুট প্রবলেম, আউটপুট প্রবলেম পারাটা না পারাটা এগুলো সবই টোটালি আপনার বেসিক এবং আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। এজন্য আপনারা প্র্যাকটিসও করবেন, আশা করি আস্তে আস্তে প্র্যাকটিস করলে একদিন পাবেন। তবে পরীক্ষার হলে খুব বেশি সহজ প্রশ্ন পাবেন আউটপুট প্রবলেমের ক্ষেত্রে তাও না, মিডিয়াম টাইপেরও পাইতে পারেন, কঠিনও পাইতে পারেন, কারণ যেহেতু অনেক প্রতিযোগিতা আশা করি হবে। সেক্ষেত্রে অর্থাৎ যারা বেশি লজিক লজিক নিয়ে চিন্তা করে বা যাদের বেসিক ভালো আছে, তারা হয়তো বা আননোন প্রশ্নটা পেরে যেতে পারে, কিন্তু আপনার প্র্যাকটিস নাই বা আপনার অত বেশি ভালো বেসিক নাই। তো এই জন্য বেসিক না থাকাটা এটা দোষের কিছু না, এটা আপনি যদি ভালো মতো আরো পড়েন, অধ্যবসায় করেন, প্র্যাকটিস করেন বেশি বেশি, তাহলে আপনি পারবেন আশা করি।
এবার আসি ডিজিটাল সিস্টেম। ডিজিটাল সিস্টেমের যে, আচ্ছা আমি একটু সিলেবাস কি দেইনি না ডিজিটাল সিস্টেমের। যাই হোক, মিস হয়ে গেছে, আমি একটু ডিজিটাল সিস্টেমে আসি, পরে দেখাই সিলেবাসটা। প্রশ্নগুলো কি আমি একটু দেখাই। দেখেন, আমার মূল কথা হচ্ছে ডিজিটাল সিস্টেমের হলো মূল কথা হচ্ছে এখানে লজিক গেট গুলা গুরুত্বপূর্ণ। লজিক গেটস, এখানে সিম্পলিফিকেশন আপনার কে ম্যাপ দিয়ে আপনার বলতে পারে সিম্পলিফিকেশন করেন, ঠিক আছে। এরপরে আছে ধরেন বিভিন্ন ধরনের ইনকোডার, ডিকোডার, এসব মার্কস, ঠিক আছে। ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ হলো এগুলোর বেসিক, কাউন্টার, রেজিস্টার, এসব। এগুলোর মধ্যে থেকে যদি আপনি পড়েন, আশা করি এগুলোর মধ্যে থেকে কমন হবে। তো দেখেন প্রশ্নগুলো ওর মধ্যে থেকে আসছে যে এখানে একটা লো আউটপুট যদি, যে কোনো একটা যদি লো আউটপুট হয় তাহলে অফ ইটস ইনপুটস ইজ হাই। ও, এখানে আউটপুট আগে দেওয়া আছে, লো আউটপুট হবে যখন যে কোনো একটা আউট ইনপুট যদি হাই হয়। সাপোজ আমি যদি সবগুলো আউটপুট জিরো হবে। এখন দেখেন, আমি চিন্তা করি যে ন্যান্ড গেটের ক্ষেত্রে হয় কিনা। সাপোজ আমি দিলাম, এটা কি আসলে হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে? এটা মিলতেছে? আমার কথা শোনা যাচ্ছে? না ভাই, মিলতেছে না তো এটা। তাহলে বাদ। দেখেন, অর মিলতেছে? না। না। এবার দেখেন, এবার কি হবে? আউটপুট লো বলা আছে না? জি, লাভ এনি লো। এনি ইনপুট ইজ হাই, তার মানে এনি ইনপুট ইজ হাই না? তাহলে আমার এখানে নট গেট, আর বাকিটা দেখার দরকার নেই। এভাবে এখান থেকে গেট দিয়ে প্রশ্ন আসছে। আর একটা প্রশ্ন ছিল হচ্ছে অক্টাল কনভার্ট করা, যেমন নেক্সট সিকোয়েন্স অফ এত 77 অক্টাল নাম্বার দেওয়া ছিল। তো এটা আমি ব্যাখ্যা সহ এখানে লিখে দিছি, এটা দেখবেন। আর একটা হচ্ছে এটা ডিজিট দিয়ে অর, অর দিয়ে আসলে এটা কি হবে, এটা সহজ একটা আউটপুট। এটা বিটওয়াইজ ওয়ার অপারেশন। হুইচ সার্কিট ক্যান স্টোর 1 বিট অফ ডাটা। 1 বিট অফ ডাটা যখন দেখবেন তখন সাথে সাথে ফ্লিপ ফ্লপ, কোনো কোশ্চেন ছাড়াই। আর রেজিস্টার হলো অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়, আর বাদ বাকিগুলো তো না। গেল। এবার হচ্ছে যে এইটার টুস কমপ্লিমেন্টের মান। টুস কমপ্লিমেন্টের মান হচ্ছে যে আপনারা জানেন যে একটা সংখ্যা তার পুরোটাই ইনভার্ট করে দিতে হয়, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, এর সাথে ওয়ান যোগ করলে যেটা হয় সেটা। কিন্তু কথা হলো এখানে আপনার দেখার বিষয় হলো যে এটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার। এই জিনিসটা আগে কিন্তু আইডেন্টিফাই করতে হয় পরীক্ষার হলে। আপনি গতানুগতিক ওইটা করে দিলে কিন্তু ভুল হবে, আপনার অ্যান্সার অনেকে 128 মেরে চলে আসবে। কিন্তু আসলে এখানে একটা কাহিনী হলো যে এইটা আসলে নেগেটিভ নাম্বার। তো আপনি অ্যাজ ইউজুয়ালি করলেন, ঠিক আছে, যে এখানে যেটা আছে এটা আপনি কনভার্ট ইনভার্ট করে দিলেন, সাথে ওয়ান যোগ করলেন। কিন্তু এটা যে একটা নেগেটিভ নাম্বার, এমএসবিতে যেহেতু আমি ওয়ান পাইছি, তার মানে এটা একটা অবশ্যই নেগেটিভ নাম্বার। তাহলে অরিজিন নাম্বারের আগে শুধু মাইনাস দিলে অ্যান্সার হয়ে যাবে। সাপোজ 128 হবে, এর মানে আগে মাইনাস দিলে হয়ে যাবে। কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি, আমি 281 এবং 971 এর যে সিলেবাসটা আছে এটা একটু দেখাবো। দেখেন, দেখেন প্রোটোকল হায়ারার্কিস, ডাটা লিঙ্ক কন্ট্রোল, এইচএলডিসি, ডিএলএল ইন ইন্টারনেট, ডিএলএল অফ এটিএম, এগুলো নাম শুনিনি আমি কখনো। ল্যান প্রোটোকলস, এটা অবশ্যই আমাদের ছিল হাব, ব্রিজ, সুইচ, এফডিডিআই, ফাস্ট ইথারনেট, এগুলো ছিল।
রাউটিং অ্যালগোরিদম, এই যে লিঙ্ক স্টেট লিঙ্ক স্টেট রাউটিং, ডিস্টেন্স ভেক্টর রাউটিং, ঠিক আছে, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, পড়বেন ভালো করে। কনজেশন কন্ট্রোল, ইন্টার নেটওয়ার্কিং ওয়ান, ফ্রাগমেন্টেশন, ফায়ারওয়েলস, আইপিভি, এগুলো ভালো ইম্পর্টেন্ট। মোবাইল আইপি নেটওয়ার্ক লেয়ার অফ এটিএম, ট্রান্সপোর্ট প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল মানে টিসিপি, কানেকশন ম্যানেজমেন্ট, ট্রান্সমিশন পলিসি, কনজেশন কন্ট্রোল, টাইমার ম্যানেজমেন্ট, ইউডিপি, এএল অফ এটিএম, এটিএম দিয়ে অনেক কিছু আছে। আর নেটওয়ার্ক সিকিউরিটি এটা কিন্তু আলাদা, এই পোর্শনটা কিন্তু টোটালি আলাদা। এটা হলো দুইটা সাবজেক্টের একটা মিক্স বলা যায়। একটা হলো যে নেটওয়ার্কিং, আর একটা হচ্ছে কম্পিউটার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটি যেটাই বলেন, এই দুইটার মিক্স করা। তো 971-এও কিন্তু লাস্টের দিকে এটা আছে। এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে নেটওয়ার্কিং পার্ট, আর এখান থেকে এটা শুরু করে এই পর্যন্ত হচ্ছে সিকিউরিটি পার্ট। তাহলে দেখেন, এখানে কিন্তু ক্রিপ্টোগ্রাফি, ডিএস, আইডি, পাবলিক কি অ্যালগোরিদম, এগুলো দেওয়া আছে, এখানেও কিন্তু দেওয়া আছে, কিন্তু এখানে সংক্ষেপে দেওয়া আছে। ডিটেলস, ডিএস, আইডি এগুলো লেখা নাই, তার মানে যে এগুলো পড়া লাগবে না তা না। এর ভিতরে যেগুলো আছে অবশ্যই সব প্রকারভেদ, সব ডেফিনেশন সবগুলো আপনাকে পড়তে হবে, ঠিক আছে। আর এগুলো মানে আর নেটওয়ার্কিং এর বিষয়টা পুরোটা এসির সাথে, অর্থাৎ যারা 281 কোডের আছেন তার মোটামুটি ভালোই সবকিছু মিল আছে। তার তার হচ্ছে এখানে হচ্ছে আপনার ওএসআই লেয়ার, ওএসআই লেয়ারটা হচ্ছে ডাটা কমিউনিকেশনে দেওয়া আছে। আপনার প্রশ্ন হতে যাবে যে কম্পিউটার নেটওয়ার্কিং এ ওএসআই লেয়ার দেখতেছি না কেন, ওএসআই লেয়ারটা আর টিসিপি আইপি এই টোটাল জিনিসটা ডাটা কমিউনিকেশনে দেখানো আছে সিলেবাসে, হ্যাঁ, এজন্য এখানে দেখানো নাই। তো ওটাও বাদ নাই, ওরা অবশ্যই এটা পড়তে হবে। ওএসআই লেয়ার ভিত্তিক, তো আসলে কম্পিউটার নেটওয়ার্কিং এ যত অপারেশন সবগুলো তো লেয়ার ভিত্তিক সব। এখানে আপনার ভেঙে ভেঙে টিসিপি, ইউডিপি, কনজেশন কন্ট্রোল এগুলো সবই দেওয়া আছে। তো আশা করি প্রশ্ন, আর আমার একটা হলো অভিজ্ঞতা হলো যে আমি যেটা দেখলাম যে যে সাবজেক্টগুলো হাই ভোল্টেজ সাবজেক্ট, যেমন ধরেন নেটওয়ার্কিং, ডাটাবেজ, অপারেটিং সিস্টেম, ডিজিটাল লজিক ডিজাইন বা সিস্টেম, তারপরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অত বেশি হাই ভোল্টেজ সাবজেক্ট না, কিন্তু কম্পিউটার যারা পড়ে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের কাছে এটা মেজর বলা যায়। কারণ এটার বেসিসেই আসলে আমরা যত বড় ধরনের সফটওয়্যার বানাই এগুলো আসলে মেইন কনসেপ্ট থাকে। তো এখান থেকে আপনার অনেক বড় একটা সিলেবাস আছে। এসিতে ডিটেলস দেওয়া আছে, সিএসসি তে কম দেওয়া আছে। ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম আর প্রোগ্রামিং এগুলো হচ্ছে মেইন, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো সেগুলো হচ্ছে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এইগুলো থেকে বেশি প্রশ্ন হবে। এবং এগুলো মানে সিএসসির বলা যায় কোর, বা আইসিটির যে সাবজেক্টগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যেও কিন্তু এগুলো আছে। নেটওয়ার্কিং, ডাটাবেজ, অপারেটিং সিস্টেম এগুলো আপনার ভালো করে পড়তে হবে। কম্পিউটার নেটওয়ার্কে কি ধরনের প্রশ্ন আসে আমরা একটু দেখি। এগুলো কিন্তু বিবিএসসি নন ক্যাডারের প্রশ্ন, যেমন ধরেন ডিএনএস এর পোর্ট নাম্বার। আমি আপনাকে সাজেশন করছি যে এই পোর্ট নম্বর যেন আপনি না ভুলেন, ঠিক আছে। এগুলোর কত কত পোর্ট এগুলো আপনাকে মনে রাখতে হবে। কোন একটা একটা প্রতিষ্ঠান আছে আইক্যান, যেটা ডোমেইন এটা কন্ট্রোল করে, এটা খুব সহজ প্রশ্ন ছিল, এটা সাধারণ জ্ঞান টাইপের। কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম, এটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং এ দেখা যায়। এগুলো টিচার যখন ক্লাস নেবে তখন আপনাকে এমসিকিউ জন্য যতটুকু পড়ার দরকার আপনাকে পড়াই দিবে। আর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কানেক্টেড উইথ ম্যানেজ সুইচ, এটাও ডিটেলস এর ভিলানের মধ্যে থাকে। তো এটা হচ্ছে ভিলান। রাউটিং ইজ ক্লিয়ারলি ইজ দ্য মেজর ইস্যু ফর, আচ্ছা একটা জিনিস আপনারা ক্লিয়ার করে নিয়েন, এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আমি নোটও নিছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে কোন জায়গায় কি হয়। যেমন রাউটিং বললে সেটা নেটওয়ার্ক লেয়ারে চলে যায়, রাউটিং এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। আবার বিভিন্ন লেয়ারে কোন ডিভাইস থাকে, আমরা যে নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো পড়ি এগুলো হচ্ছে কোনটা কোন লেয়ারে কাজ করে সেটা আমি নিচে দেখাচ্ছি। আর টু প্রিভেন্ট সব মানে ডাটা ড্রিভেন অ্যাটাক বা ভাইরাস বলেন আর অথরাইজড বলেন সবই কিন্তু আমরা ফায়ারওয়েল ব্যবহার করি। আর এই যে প্রশ্নটা আসছে যে ব্রিজ ইজ এ ড্যাশ ডিভাইস,
এখানে তিনটা লেয়ার খুবই গুরুত্বপূর্ণ, যেটা নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো থাকে সেগুলো, যেমন ধরেন প্রথম লেয়ারের কথা আমি যদি বলি, সেটা হচ্ছে লেয়ার ওয়ান। এই লেয়ারে ওয়ানে থাকে হচ্ছে হাব রিপিটার, এগুলো অবশ্যই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর লেয়ার টু, অনেক সময় এভাবে প্রশ্ন আসবে কোনটি লেয়ার ওয়ান ডিভাইস, কোনটি লেয়ার টু ডিভাইস। এটা হচ্ছে সুইচ ব্রিজ। এখন লেয়ার ওয়ান মানে হচ্ছে ফিজিক্যাল লেয়ার, আর লেয়ার টু মানে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, সুইচ ব্রিজ। আর লেয়ার টু হচ্ছে, থ্রি হচ্ছে আপনার রাউটার গেটওয়ে, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এইগুলো হচ্ছে কোন লেয়ারে কোন নেটওয়ার্ক ডিভাইস থাকে সেগুলো গুরুত্বপূর্ণ। ধরেন একটা প্রশ্ন আসছে ব্রিজ দিয়ে, আপনার একটা প্রশ্ন আসতে পারে অন্য একটা কিছু দিয়ে, রাউটার কোন লেয়ার ডিভাইস বা সুইচ কোন লেয়ার ডিভাইস, এগুলো আসতে পারে। আইপি অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে। আইপি অ্যাড্রেসে যত কনসেপ্ট, তবে আমার পরামর্শ হচ্ছে, যদিও স্পেশাল বিসিএস এ এটা নাই, যে কম্পিউটার অ্যান্ড তথ্য প্রযুক্তি নিয়ে বিসিএস এর একটা আলাদা সিলেবাসই আছে, ঠিক আছে? তো এখানে বিসিএস এ, নর্মাল বিসিএস এ 15 মার্ক আসে। তো এইখানে সিলেবাস ধরে যদি আপনি এখান থেকে কিছু আগাইতে পারেন, ধরে নেবেন যে আপনার এই সিলেবাসটাও এই স্পেশাল বিসিএস এ আছে, তার মানে এই সিলেবাসে যদি কিছু কভার করতে পারেন, তো কিছু সাপোর্ট আপনি এই এমসিকিউ তে পাইতে পারেন, যেগুলো সহজেই যদি সহজ হয় তাহলে আপনি আশা করি পারবেন। তো আমরা জানি যে বিভিন্ন ক্লাসের কোন কোন রেঞ্জে আসলে হোস্ট বিট কত, নেটওয়ার্ক বিট কত, এগুলো আমরা জানতে পারি। তো তার আলোকেই 254 হইতে হলে আমার 2 টু দি পাওয়ার 8 থাকতে হবে, 256 থাকতে হবে। তার অর্থাৎ 8টা বিট আমার হোস্ট থাকতে হবে, তার মানে এই লাস্টে আমার 8টা বিট হোস্ট থাকতে হবে। তো 8টা বিট যদি হোস্ট থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 8, 256। এখানে নেটওয়ার্কের জন্য একটা মাইনাস থাকে, ব্রডকাস্টের জন্য একটা মাইনাস থাকে, তার মানে দুইটা মাইনাস, তার মানে হলো -2 হলে 254 মিলে যাচ্ছে। তার মানে এখানে আমার, আর এটা হলো, আর একটা বলতে গেলে 8টা বিট থাকে হলো অনলি ক্লাস সিতে, ঠিক আছে? হোস্ট বিট 8টা থাকে অনলি ক্লাস সিতে, এই জন্য ক্লাস সি হলো অ্যান্সার। এখানে হাউ লং IPv6 হচ্ছে 100, অবশ্যই আপনারা জানেন, 28 বিট। তারপরে পাবলিক নেট, প্রাইভেট নেটওয়ার্ক বেসড অন অনলাইন পাবলিক নেটওয়ার্ক, দেখেন এখানে প্রাইভেট নেটওয়ার্ক বলা আছে, আবার বেসড অন পাবলিক নেটওয়ার্ক আছে। আমরা সবাই যখন জুলাই মাসে নেট চলে যায়, আমরা যখন মোবাইলে নেট ছিল, তখন আমরা কিন্তু সবাই ভিপিএন দিয়ে অ্যাক্সেস করছি। এটাই সেই ভিপিএন, প্রাইভেট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো এটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, কিন্তু আমরা পাবলিক বেসড একটা নেটওয়ার্ক। আর ডিএসপি, ডিসকভার মেসেজ, এটা হচ্ছে আপনার ব্রডকাস্ট হিসেবে আহ, ব্যবহার করা হয়। এটা ডিটেলস আপনারা যখন ডিএসসিপি পড়বেন তখন বুঝতে পারবেন। প্রাইভেট আইপি অ্যাড্রেস, এগুলো চেনার উপায় কি, বা ডিটেলস, আসলে আমি তো এখানে ডিটেলস পড়াবো না, জাস্ট এমসিকিউ গুলো নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য বলবো। যেমন এখানে কিছু ব্যাখ্যা আকারে লেখা আছে, যদি এটা থাকে তাহলে এই রেঞ্জে প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকে, তারপরে এটা এই রেঞ্জে থাকলে এগুলো ভ্যালিড প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ। এগুলো আপনারা দেখে নেবেন। আইপি অ্যাড্রেস ফ্রম ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করতে হলে অবশ্যই আপনার এআরপি মানে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এরপরে আসি আমরা, এটা হলো অপারেটিং সিস্টেমের সিলেবাস। মোটামুটি আপনারা দেখলেন যে নেটওয়ার্কিং এ হচ্ছে বিভিন্ন প্রোটোকল, নিয়ে প্রশ্ন আসছে, আইপি অ্যাড্রেস নিয়ে প্রশ্ন আসছে, এইগুলো নিয়ে বেশিরভাগ প্রশ্ন আসছে, এবং বিভিন্ন লেয়ার, ওএসআর লেয়ার এখানে অবশ্য প্রশ্ন আসছে দেখা গেছে, যেহেতু ওটা বিসিএস এর সিলেবাসের আলোকেই তৈরি করা। ওএসআর লেয়ার, বিভিন্ন প্রোটোকল, এগুলোর নামই বেশি আসছে। তবে নেটওয়ার্কিং এ আরো অনেক ডিটেলস বিষয় আছে, যেগুলো পরীক্ষায় যদি প্রশ্ন আসে অবশ্যই পারা লাগা উচিত। হ্যাঁ, আমরা শুধু বেসিক প্রোটোকল, ওএসআই লেয়ার এগুলোতে পড়ে থাকলে হবে না। হ্যাঁ, সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক যাতে আমাদের কভার হয়, এই জন্য আমরা চেষ্টা করি। প্লাস আপনারা ওই টপিক অনুযায়ী পড়বেন, ইনশাল্লাহ পরীক্ষার হলে ওর মধ্যে তো আসলে আপনারা পারবেন। আর আপনার করতে কথা হলো যে অধ্যবসায় করে অনেক বেশি এমসিকিউ সলভ করলেন, কিন্তু আপনার মাইন্ডে বা আপনার মনে রাখা গেল না, কিছু বেসিক মজবুত হইলো না, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে ভুলে যাবেন। এজন্য আপনার করণীয় হলো
যে আপনি বেসিক আস্তে আস্তে ঠিক করবেন, সাথে সাথে প্র্যাকটিসও করবেন, যাতে আপনার মেমোরিতে থাকে। যেগুলো কনফিউজিং মনে থাকে না সেগুলো খাতায় নোট করে রাখবেন। এই সিলেবাসটা দুইটা সাবজেক্টেও আছে, আমরা যেটা দেখলাম। অপারেটিং সিস্টেম আমরা অপারেটিং সিস্টেমে অ্যাজ ইউজুয়াল যেগুলো পড়ি সেগুলো বাদে আমি একটু যেগুলো আসে না বা আহ, একটু বাইরে, আউট অফ নেটওয়ার্ক বলা যায়, কার্নেল, শেল, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম স্ট্রাকচার অর্গানাইজেশন, এফসিবি, স্পেস অ্যালোকেশন, ট্রি স্ট্রাকচার্ড ফাইল সিস্টেম, প্রোডাকশন অ্যান্ড সিকিউরিটি, ক্লাসিফিকেশন অ্যান্ড হ্যান্ডেলিং। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এড়িয়ে যাই। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা একটু দেখেন। আর এখানে যেগুলো আছে এগুলো আজ ইউজুয়াল আমরা প্রত্যেক পরীক্ষার জন্য পড়ি। যারা গভর্নমেন্ট আইটি জবে পরীক্ষা দেন তারা এগুলো নর্মালি প্রতি পরীক্ষায় আমরা দেখে যাই, পড়ে যাই, মোটামুটি জানা থাকে আমাদের। ঠিক আছে, সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেস স্টেটস, পিসিবি, প্রসেস কন্ট্রোল ব্লক, জব অ্যান্ড প্রসেস শিডিউলিং, এগুলো আমরা পড়ি নর্মালি, কিন্তু নিচের দিকে এই জিনিসগুলো পড়া হয় না। সুতরাং এগুলো ভালো করে দেখেন, এগুলো থিওরি, এখান থেকে প্রশ্ন আসবে, যদিও এর আগে প্রশ্ন হয়নি। প্রশ্ন হয়েছে থ্রেড, থ্রেড দিয়ে সিস্টেম কল, সিস্টেম কল এগুলো। কিন্তু ধরেন সিমাফোর্স নামে একটা, সিমাফোর নামে আছে, এগুলো আছে, শেল, অনেক কিছু, কার্নেল, এগুলো ডিটেলস আপনারা একটু পড়বেন, এর বেসিক গুলো কি জানার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষার হলে আশা করি পারা যাবে। আর এখানে কিন্তু এমন না যে এটার প্রশ্ন সিলেবাস এটা আলাদা। এখানে যেগুলো আছে মোটামুটি এগুলো এখানে এখানে কভার করা আছে। কেস স্টাডি অফ সাম অপারেটিং সিস্টেম, একটু এটা আলাদা। ফাইল সিস্টেম বা ফাইল ডিরেক্টরি, সিকিউরিটি প্রোটেকশন, ইনপুট আউটপুট, হার্ডওয়্যার সফটওয়্যার, ডিস্ক টার্মিনাল, ক্লক, রিসোর্স অ্যালোকেশন। মানে দুই ব্যক্তি সিলেবাস তৈরি করছে, এজন্য সিলেবাসের কিছু ভিন্নতাও পরিলক্ষিত হয়। কিন্তু তবু আমরা ধরে নিচ্ছি যে অপারেটিং সিস্টেম একটা সাবজেক্ট হিসেবে তার যে বেসিক বিষয়গুলো আছে একটা সাবজেক্টের জানা থাকা দরকার, সেগুলো আমরা ক্লাসের মাধ্যমে জেনে নেবেন। ঠিক আছে, সিলেবাস দেখে আসলে আপনারা অত বেশি বুঝবেন না। যেমন আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নোট করলাম, নোট করার পরে দেখলাম যে অনেক কিছু আমরা পড়ি নাই কিন্তু সিলেবাসে দেওয়া আছে ইউনিভার্সিটিতে। তো এগুলো অনুযায়ী ছোট ছোট বেসিক কিছু লিখে লিখে ফেললাম ক্লাস নেওয়ার সুবিধার্থে। তো আপনারা আশা করি টিচার যারা তারা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে এবং সিলেবাস ধরে ধরে আপনাদের পড়ানোর চেষ্টা করবে। আর এখানে কয়েকটা প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে জব ইজ প্রসেসড বাই দ্য কম্পিউটার, এটাকে বলা হয় এক্সিকিউশন টাইম। আর পেজিং এবং ভার্চুয়াল মেমোরি রিলেশনটা কি? এই যে হোয়েন পেজেস আর ক্রিয়েটেড অন ডিস্ক ইট ইজ কল্ড ভার্চুয়াল মেমোরি, এটা অ্যান্সার, এটা এএমই তে আসছিল। শিডিউলিং কুইজ জেনারেলি স্টোরস অ্যাজ, এটা হচ্ছে লিঙ্ক লিস্টের আকারে শিডিউলিং কুই এটা স্টোরড হয়। আর প্রসেস এবং অপারেটিং সিস্টেমের মধ্যে, প্রসেস অ্যান্ড অপারেটিং সিস্টেমের মধ্যে যে ইন্টারফেস সেটার আসলে মেইন কি জানেন? মেইন যেটা সেটা হচ্ছে সিস্টেম কল। এই সিস্টেম কলটা হচ্ছে কি, হ্যাঁ কেমন দেখতে এগুলো আপনারা কাছে পড়বেন, না আমি ডিটেলস পড়াবো না। তবে সিস্টেম কল থেকে কয়েকটা প্রশ্ন আমি দেখলাম, সিস্টেম কল ভালোই ইম্পর্টেন্ট, কার্নেল, সিস্টেম কল এগুলো। এই যে আরেকটা প্রশ্ন দেখেন, এটাও কিন্তু রিকোয়েস্ট অ্যান্ড রিলিজ, একটা রিসোর্সের রিকোয়েস্ট করা, রিলিজ করা, এগুলো কিন্তু সিস্টেম কল করে। তারপরে হচ্ছে টু এক্সিকিউট এ প্রোগ্রাম অ্যান্ড ওএস ক্রিয়েটস এ নাম্বার অফ কি থ্রেডস ফর রানিং ডিফারেন্ট প্রোগ্রাম। ডিফারেন্ট প্রোগ্রাম রান করতে হলে আপনাকে থ্রেডস ক্রিয়েট করা লাগবে, এটাই। অর্থাৎ অপারেটিং সিস্টেমে কিন্তু এখানে দেখেন আমি কিন্তু শিডিউলিং শিডিউলিং দিয়ে কোনো প্রশ্ন দেখলাম না, যেহেতু আহ, এটা দুই তিনটা পরীক্ষার এমসিকিউ প্রশ্ন, তার মানে এই না যে এইখান থেকে খুব কম প্রশ্ন আসে। এখানে শিডিউল অ্যালগোরিদম ছিল, শিডিউল অ্যালগোরিদম কিন্তু সব, হ্যাঁ, শর্টেস্ট জব ফার্স্ট, শর্টেস্ট রান টাইম ফার্স্ট, তারপরে হচ্ছে আরো রাউন্ড কিছু, রবিন। রাউন্ড রবিন, প্রায়োরিটি শিডিউলিং, ঠিক আছে, রাউন্ড রবিন, প্রায়োরিটি শিডিউলিং,
এগুলো কিন্তু আপনারা দেখবেন, লিফো ফিফো এগুলো কিন্তু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। আমি আরো যেগুলো বললাম, থ্রেড প্রসেস, সিস্টেম কল, কার্নেল এবং স্ট্রাকচার, এগুলো লিনাক্স কমান্ডও থাকতে পারে, এমন না যে লিনাক্স কমান্ড বাদ। আপনার বলতে পারে যে একটা ফাইল ক্রিয়েট করার সময় কি, ফাইলের ডিরেক্টরি দেখার সময় কি লিনাক্স কমান্ড ব্যবহার করবেন। কিছু নেটওয়ার্কিং রিলেটেড লিনাক্স ভাইয়া এটার কমান্ড জন্য আছে। কি কোনো বই পড়তে পড়তে হবে, না এই চ্যাট জিপিটি বা বিভিন্ন টুলসে বলে দিয়ে নোট বের করে করে পড়া লাগবে? আসলে একটা গোছানো কোনো কিছু তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই টাইপের কোশ্চেনই হবে, না একটু থিঙ্কিং লেভেলের কোশ্চেন হবে, একটু বলবেন? জি জি। আচ্ছা দেখেন, আচ্ছা আপনার মনে করেন যে আমরা সাপোজ বিসিএস এর প্রিভিয়াস এর প্রশ্ন পড়াচ্ছি, ঠিক আছে? তার মানে প্রশ্নগুলো কিন্তু এই ধাঁচেরই হবে। আচ্ছা। যেমন একটা অপারেটিং সিস্টেমে হোপ প্রেসাইডস দ্য ইন্টারফেস বিটুইন এ প্রসেস অ্যান্ড ওএস, হুম। এটা কিন্তু যে খুব বেশি ডিপ লেভেলের কোশ্চেন তা না, এটা একটা না না, বেসিক deep প্রশ্ন। level এর question না। হুম। দ্য শিডিউলিং কুইজ জেনারেলি স্টোরড অ্যাজ, এটা কি হিসেবে আসে, কিন্তু এটা লিঙ্ক লিস্ট হিসেবে আসে। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু পুরাটাই বেসিক। রিকোয়েস্ট রিলিজ রিসোর্সের, এটা কিন্তু সিস্টেম কল দিয়ে হয়। এখন আমরা প্রশ্ন দেখিনি যে শিডিউলিং অ্যালগরিদমের প্রশ্ন, কিন্তু আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? কোনো এখন কি কথা বই হলো আছে ভাই ভালো? যে, এখন শুনেন, যদি আপনারা পিডিএফ পড়তে চান, পিডিএফ, হুম। তাহলে আমরা আপনাদেরকে পিডিএফ দেবো, মানে আমাদের নিজেদের তৈরি করা রিসোর্স। ওকে। আর যদি বই হার্ড ফাইলে কিনতে চান, কথা হলো সেটা আপনার বাজারের বই কিনতে পারেন, ঠিক আছে? বই তো মানে এখনো বের হয়নি। অথবা আমাদের যে পিডিএফ গুলো আছে সেগুলো প্রিন্ট করে নিয়ে পড়তে পারেন। অর্থাৎ আমরা এমসিকিউ, এই যে 49 এর জন্য আমরা সবাই ডেডিকেটেড, ঠিক আছে? জি। গত আমরা সবাইকে, সব টিচারদেরকে বলে দিয়েছি যে তারা তারা যেন পিডিএফ প্রোভাইড করে, এমসিকিউ প্র্যাকটিসের জন্য শিট, মানে শিট তৈরি করে। ক্লাস যথেষ্ট, ক্লাসের স্লাইড গুলো যথেষ্ট যেন ডাইজেস্ট টাইপের হয়, এবং এক কথায় বেসিক যেন থাকে, ঠিক আছে? আচ্ছা। এগুলো আমাদেরকে বলা, আমরা বলে দিয়েছি। আর সাথে সাথে আমরা জেনারেল পার্টের পরীক্ষাগুলো নিব। গতকাল একটা পরীক্ষা ছিল, জুলাই গণঅভ্যুত্থান এবং সিভিল টপিক না? ইতিহাস, ঠিক আছে? এগুলোর পরীক্ষা আমরা দিছি। আজকে ডাটা স্ট্রাকচারের পরীক্ষা আমরা আপলোড করব, কালকে পর্যন্ত সময় আছে পরীক্ষা দেওয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ। যে ক্লাসটা হবে সেই ক্লাসের উপর আপনার পরীক্ষা, ও ঠিক আছে? আচ্ছা, তোমরা গতকালকে ডাটা স্ট্রাকচারের পরীক্ষা হয়েছিল তাই না? পরীক্ষা হয়নি, ক্লাস হয়েছিল, ঠিক ক্লাস আছে? হয়েছিল, আচ্ছা আচ্ছা। ওই শিটটা তো দিয়ে দিয়েন, তো ওই ওয়েবসাইটে দিয়ে দিয়েন। আচ্ছা, ওইটা দেওয়া আছে ভাইয়া, আপনি একটু দেখে নিন। ওকে ওকে। আর আচ্ছা। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হলো দুইটাতেই আছে, 281-এও আছে, 971-এও আছে। থ্যাংক ইউ। তবে ভাই, ডাটাবেজের যে আমরা যেগুলো রিটেন এক্সামে পড়ি না, এটা এখান থেকে শুরু, এখান থেকে শেষ। আমরা কি কি পড়ি এখান থেকে শুরু করে, আমরা এখান থেকে, আমরা কিন্তু ওই যে উপরে যেটা আমি চিহ্নিত করলাম না, ওইখানে থেকে ওই যে বিসিএনএফ পর্যন্ত কিন্তু আমরা পড়ি, ঠিক আছে? বিসিএনএফ পর্যন্ত আমরা পড়ি। এই যে বি+টি ইন্ডেক্সিং রিটেন এক্সামে আসে, হ্যাশ ইন্ডেক্সিং, রিলেশনাল ডাটাবেজ, নর্মালাইজেশন, 2NF, 3NF, বিসিএনএফ, এগুলো কিন্তু আসে। কিন্তু ওই যে ভ্যারিয়াস নোটেশন, কস্ট এস্টিমেশন, তারপরে হচ্ছে ট্রানজাকশন কনসেপ্ট, কনকারেন্সি কন্ট্রোল, লগ বেস প্রোটোকল। আচ্ছা, এই কনকারেন্সি কন্ট্রোল বা লগ বেসড, এগুলোর থেকে 45 বিসিএস এ রিটেন আসছিল। তো এগুলো হচ্ছে কি যে আপনার না পড়ার জিনিস, এগুলো কিন্তু পড়তে হবে। আর এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবাই পড়ে। ফাংশনাল ডিপেন্ডেন্সিস, বিভিন্ন সংজ্ঞা টঙ্গা আছে, ইন্ডেক্সিং টেকনিক, স্পার্স ডেস ইন্ডেক্সিং। অর্থাৎ ডাটাবেস যারা ডিপার্টমেন্টাল রেগুলার পড়ে, যারা ডিপার্টমেন্টাল ধরেন রেগুলার পরীক্ষা টরীক্ষা দেয়, তাদের জন্য আসলে এই সিলেবাসটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। কিছু জিনিস এক্সট্রা পড়তে হবে, যেমন ধরেন আমাদের সিএসসি যারা আছেন তারা হলো ডাটা কমিউনিকেশনটা এক্সট্রা পড়তে হবে। আর যারা আইসিটি তে যারা আছেন তাদের এক্সট্রা কি কি পড়তে হবে একটু বলি। সেটা হচ্ছে ফিজিক্স, ফিজিক্স পড়তে হবে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তাদের এগুলো যেহেতু মেজর না, ফিজিক্স হয়তো বা তারা 1-1-এ পড়ছে, হ্যাঁ। তারপরে হলো ইলেকট্রনিক্স, এরা অবশ্যই তারা যেহেতু আইসিটি ব্যাকগ্রাউন্ডের, ইলেকট্রনিক্স অবশ্যই পড়ছে, ইলেকট্রিক্যাল পড়ছে, তাই না? আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে সবাই পড়ছে কিনা আমার জানা নাই, তবে ইসিতে এগুলো পড়ায় না সম্ভবত, আর পড়াইলেও আসলে সিলেবাস দিয়ে রাখছে জানি না।
ডাটাবেজ অপারেটিং সিস্টেম ইসির ছেলেরা পড়ে না, অন্য না যারা তারা পড়ে কিনা জানি না। আমাদের ইউনিভার্সিটিতে ইসি আছে, সেই হিসেবে আমি জানি। ওরা হলো ডাটা স্ট্রাকচার, প্রোগ্রামিং, এগুলো সবই পড়ে, ডাটাবেজ, নেটওয়ার্কিং, ডাটা কমিউনিকেশন, এগুলো সবই পড়ে। কিন্তু কিছু কিছু সাবজেক্ট তারা পড়ে না, অর্থাৎ তাদের একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে এই সাবজেক্টগুলোতে। ফিজিক্স, এখানে আমাদের দুইটা ক্লাস হবে, আমাদের একটা অভিজ্ঞ একজন টিচার ক্লাস নেবেন। আপাতত ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা পড়বেন আর ইন্টারনেট থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবেন। আমাদের অবশ্য আমরা প্রতিদিনই পরীক্ষা রাখছি 20টা করে এমসিকিউ, এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এইখানে কিন্তু আলাদা কিছু নাই, উপরে যেটা আছে 281-এ একই আছে। শুধু হয়তো যেহেতু আমি বললাম, আগে বললাম যে ভিন্ন মানুষ যেহেতু তৈরি করছে, তার মানে এখানে কিছু সিলেবাসের ভিন্নতা আছে। যেমন এখানে শুধুমাত্র এখানে আমি একটু আলাদা দেখতেছি, সেমি স্ট্রাকচার ডাটাবেজ, এক্সএমএল, এক্সপাথ, এক্সকোয়ারি, অবজেক্ট ওরিয়েন্টেড এন্ড অবজেক্ট রিলেশনাল ডাটাবেজ, এটা একটু এক্সট্রা মনে হচ্ছে আমার কাছে। বাদ বাকিগুলো একই রকম প্রায়। আর আপনারা কেউ ভয় পাবেন না, হতাশা হবেন না। ইনশাল্লাহ, যদি আপনাদের, যেহেতু আমরা সবাই সিএসসি বা আইসিটি ব্যাকগ্রাউন্ডের, ইউনিভার্সিটিতে আমরা এগুলো জিনিসগুলো পড়ে আসছি, তো আমরা একটু সময় নিয়ে কনসেপ্ট যদি বুঝে বুঝে একটু আগাই, আমাদের মেমোরিতে খুব তাড়াতাড়ি বসে যাবে। আর যারা নন টেকনিক্যাল পারেন না ভালো, তারা একটু নন টেকনিক্যালে ভালো সময় দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে কিছু প্রশ্ন আছে, যেমন ক্যান্ডিডেট কি, ডাটাবেস ডিজাইন ইজ কল্ড, এটা কি অবশ্যই প্রাইমারি কি, টু রিমুভ এ রিলেশনাল টেবিল স্কুল কোয়েরি ডাটাবেস উই ইউজ কি, ড্রপ, আমরা ড্রপ অবশ্যই ইউজ করি। টেবিল করে কনস্ট্যান্ট প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ডুপ্লিকেট রোজ, এখানে আমরা ডুপ্লিকেট রো ইউজ করতে গেলে আমরা অবশ্যই প্রাইমারি কি ইয়ে করব। এগুলো আসলে আমি ডিটেলস পড়াবো না, এখানে ব্যাখ্যা অলরেডি দেওয়া আছে। দেয়ার মাস্ট নট বি এনি পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি ক্ষেত্রে টু এনএফও হয় না, ঠিক আছে, অবশ্যই না। কেননা এগুলো ডিটেলস এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিন। আমার আরো স্লাইড তো আছেই আমাকে, আমি চাচ্ছিলাম যে আজকে পুরোটাই একটু ওভারভিউ দিয়ে নিব আপনাদের কাছে, যে প্রশ্নগুলো কেমন আসে। যেমন অ্যাগ্রিগেট ফাংশন নিয়ে একটা প্রশ্ন আছে, যেমন এখানে বলছে যে আসলে এটাই তো অ্যাগ্রিগেট ফাংশন, আমরা যেটা জানি, সাম, সাবট্রাক্ট, অ্যাভারেজ, এগুলো হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন। তারপরে হুইচ ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ইউনিকনেস, ইউনিকনেসটা মানে হলো প্রাইমারি কি, এটা আসলে বলার কিছু নাই, অ্যাগ্রিগেট ফাংশন আবার আসছে, ইউনিকনেস নিশ্চিত করে প্রাইমারি কি। আচ্ছা, এবার আসি ডাটা স্ট্রাকচার, আপনারা পড়লেন গতকাল। আচ্ছা, গতকালের ডাটা স্ট্রাকচার লেকচারের বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে বলবেন, কোনো ইমপ্রুভের জায়গা থাকলে বলবেন। অ্যারে আছে, স্পার্স ডেন্স ম্যাট্রিক্স, স্ট্যাক কুই, এগুলো থেকে মনে করেন প্রশ্ন আসবে। তারপর স্ট্রাকচার বেসিক অপারেশন, কুইক সর্ট, পলিশ নোটেশন, এগুলো আপনারা জানেন, এখান থেকে প্রশ্ন আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যদি ধরে নিন এটা আসবে, যে কমপ্লেক্সিটি বের করা, বের করা না, কমপ্লেক্সিটি কত, এরকম প্রশ্ন আসবে, কোন এর কমপ্লেক্সিটি কি। এখন সেটা কোনো কোড দিয়েও আসতে পারে, অথবা একটা অ্যালগোরিদমের নাম দিয়েও আসতে পারে, হ্যাঁ, দুই ধরনের আসতে পারে। ঠিক আছে, তো কমপ্লেক্সিটি ধরে নেন 1 মার্ক, 1-2 মার্ক, বা 1 মার্ক ধরে নেন, বা স্ট্যাক কুই থেকে 1 মার্ক ধরেন, বা বিভিন্ন সর্টিং অ্যালগোরিদম আছে, এখান থেকে একটা, বা ট্রি থেকে একটা, সেটা বাইনারি ট্রি হোক বা অন্যান্য ট্রি হোক, এখান থেকে ধরেন প্রশ্ন আসবে। বিভিন্ন সর্টিং অ্যালগোরিদম আছে, সার্টিং অ্যালগোরিদম আছে, এগুলো থেকে ধরেন একটা। হাফম্যানস অ্যালগোরিদমটা একটু রিটেনের জন্য অনেকেই পড়ে, তবে এটার বেসিক জেনে নিয়েন, এটা অনেকেই পড়ে না। স্প্যানিং ট্রি, এগুলোর মধ্যে অনেকগুলো আছে, যেমন ধরেন প্রিমস অ্যালগোরিদম, ক্রুস্কাল অ্যালগোরিদম, হ্যাঁ, এগুলো আছে। তারপরে ট্রাভেল কি যেন, মিনিমাম এমএসটি, শর্টেস্ট পাথ ডিজক্সা অ্যালগোরিদম, টোপোলজিক্যাল সর্টিং, ইনসার্শন শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, রেডিক্স শর্ট, বেসিক হ্যাশিং টেকনিক। এই হ্যাশিং টেকনিক কিন্তু আবার ডাটাবেজে দেখা যায়, এখানেও দেখা যায়। দেখেন এখানে কিন্তু কোনো অ্যাসিম্পটোটিক নোটেশনের কথা বলা নাই, কিন্তু 9-7, আচ্ছা আমি কি ভুল করছি, এখানে ডাটা মানে অ্যালগোরিদম তো অ্যানালাইসিস, সেটা আলাদা আলাদা। একটা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, আর একটা হচ্ছে অ্যালগোরিদম অ্যানালাইসিস। দুইটা যেহেতু আমাদের আলাদা কোর্স, এজন্য আলাদা সিলেবাস দেওয়া নাই, একসাথেই ছিল, আমি আলাদা করছি। তবে
971-এ এটা আলাদা করে দেওয়া ছিল। অ্যাসিম্পটোটিক নোটেশন এটা আমরা পড়ছি অলরেডি, মানে আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। অ্যালগোরিদম টেকনিক্স, অ্যানালাইসিস, ডিভাইড কনকোয়ার, ডাইনামিক প্রোগ্রামিং, গ্রিডি মেথড, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, এগুলো নর্মালি চাকরি পরীক্ষার জন্য আমরা পড়ে যাই, কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে আমাদের পড়া হয় না। এজন্য যাদের কাছে এগুলো নতুন লাগে তারা একটু হালকা করে দেখে নেবেন, তাহলেই হবে। আর 281-এর সিলেবাসটা হলো এরকম যে ওই আগের মতোই, 971-এর সিলেবাসের মতোই। এখানে কিছু এক্সট্রা মাইনাস প্লাস এরকম আছে, কিন্তু সবই মোটামুটি এক, দেখলে এক। এখানে যেমন ধরেন, এখানে যেমন এনপি হার্ড, এনপি কমপ্লিট, এগুলো কিন্তু নাই। এর মানে এই না যে সিলেবাসে নাই, দেখবেন যে এই টপিকের মধ্যে এগুলো কভার করে, ঠিক আছে। অনেক এখানে এখানে স্পেসিফিক বলে দেওয়া আছে লোয়ার বাউন্ড থিওরি, এনপি কমপ্লিট, এনপি হার্ড, কিন্তু ওইখানে এগুলো স্পেসিফিক বলে দেওয়া নাই। তার মানে এটা যে পড়বেন না তা না, এটা কিন্তু আমাদের সিএসসি তে পড়ানো হয়। এটা ওভারঅল সিলেবাস বানানো হয়েছে, এটা স্পেসিফিক বানানো হয়েছে। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, এখানে কিন্তু অনেক প্রশ্ন হয়, আপনারা দেখলেই বুঝবেন যে ডাটা স্ট্রাকচার, নেটওয়ার্কিং, এগুলোতে বেশি প্রশ্ন হয়েছে। কুইক সর্ট অ্যালগোরিদমের কোন প্রসেস, তারপরে কমপ্লেক্সিটি কি, তারপরে হচ্ছে লিফো এক্সাম্পলটা কি, লিফো ফিফো, এগুলো প্রশ্ন আসছে। তারপরে টোপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে আমরা কোন গ্রাফ ব্যবহার করি। তারপরে কোন কোন অ্যালগোরিদমে হচ্ছে সার্চ অ্যালগোরিদমে আপনার লেস মেমোরি খায়, মানে কম মেমোরি খায়। দেখবেন একটা পরীক্ষায় বাইনারি ট্রি আসছে, এখানে বাইনারি ট্রিও কিছু, ট্রি এর অনেক ধরনের ভাগ আছে, আপনারা প্রত্যেকটা ট্রি এর আলাদা আলাদা বেসিক গুলো একটু দেখে নেবেন। এবং যেমন ধরেন এখানে প্রশ্ন আছে হাইট যদি এন হয় তাহলে সর্বোচ্চ কত নোড থাকে। তো এরকম প্রত্যেকটা ট্রির কি কন্ডিশন, এগুলো আপনারা একটু বেসিক অনুযায়ী পড়বেন। আর এই ডাটা স্ট্রাকচারে কোন ধরনের ডাটা থাকে আপনারা জানেন। এটা হচ্ছে এ, এ হবে। তারপর টাইম, বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত, পোস্ট ফিক্স, প্রিফিক্স, এগুলো আপনার। আবার ধরেন আমরা এটা পড়ি যে ইন অর্ডার, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এগুলো ধরেন একটা কি দেয়া থাকলো, বললো যে এটা ইন অর্ডার করো, পোস্ট অর্ডার, প্রি অর্ডার করো বা পোস্ট অর্ডার করো। আবার এখানে এক্সপ্রেশন ইভ্যালুয়েশনও আছে, ইভ্যালুয়েশনটাও আসতে পারে। তারপরে গ্রাফ দিয়ে কি অ্যাডজাসেন্ট লিস্ট করা যায়, তারপরে ডাটা স্ক্রিপ্ট অ্যারে, ডাটা স্ট্রাকচার অবশ্যই সিমিলার ডাটা হয়। তারপরে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত, উইগো লগ এন। তারপরে লিফো, এটা অবশ্যই ডাবল হয়ে গেছে, ডুপ্লিকেট। ম্যাক্সিমাম নাম্বার ইন হিপ, ম্যাক্সিপ, এটা ম্যাক্সিমের ক্ষেত্রে বড় সংখ্যাটা রুটে থাকে, বড় হচ্ছে রুটে থাকে, ছোট মেইন হিপের ক্ষেত্রে ছোট হলে রুটে থাকে। এটা হলো কনসেপ্ট। কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, এটা আমরা পড়ে আসছি। এখানে আমরা রিটেনে যেগুলো পড়ি সেগুলো হচ্ছে পাইপলাইন পড়ি, তারপরে প্যারালাল প্রসেসিং, প্যারালাল প্রসেসিং এগুলো রিটেনের জন্য আমরা পড়ি। তারপরে হচ্ছে এএলইউর যে বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে এগুলো পড়া হয়। বা হ্যাজার্ড, ডাটা হ্যাজার্ড, কন্ট্রোল হ্যাজার্ড, স্ট্রাকচারাল হ্যাজার্ড, এগুলো আমরা পড়ি। পাইপলাইনের যে বিভিন্ন স্টেজ আছে, 5 স্টেজ অফ পাইপলাইন, ডিএলএক্স পাইপলাইনও বলা হয়, তো এগুলো আমরা পড়ি। মেইনলি এগুলো হচ্ছে রিটেনের জন্য পড়া হয়। এখন কথা হলো বাদ গেল কি তাহলে। ধরেন কন্ট্রোল ইউনিট ডিজাইন, হার্ডওয়্যার মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, হার্ডওয়্যার আমরা পড়ি, হ্যাজার্ড আমরা পড়ি, ঠিক আছে। ডাটা পাথ, এগুলো আমরা পড়ি। সুপার স্কেলার, ডাইনামিক পাইপলাইন, মেমোরি অর্গানাইজেশন, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, চ্যানেল, এগুলো আপনাকে এক্সট্রা পড়তে হবে। যারা পরীক্ষা দেন রেগুলার তাদের জন্য বলছি, আর যারা নতুন শুরু করবেন তাদের তো সবই পড়া লাগবে। এখানে 971-এ কিন্তু ইন্টারাপ্ট, সিস্টোলিক অ্যারেজ এবং ফল্ট টলারেন্ট কম্পিউটার, এটা কিন্তু একটু আনকমন জিনিস। প্যারালাল প্রসেসিং মানে ফ্লিন্স অ্যালগোরিদম, ফ্লিন্স ক্লাসিফিকেশন নামে একটা ক্লাসিফিকেশন আছে, এগুলো পড়লে আশা করি প্যারালাল প্রসেসিং হয়ে যায়। আর প্রসেসর এলইউ ডিজাইন, কন্ট্রোল ডিজাইন, হার্ডওয়্যার কন্ট্রোল, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, এগুলো আহ, আস্তে আস্তে যারা ক্লাস নেবেন তারা সবই স্লাইডের ভিতরে থাকবে।
স্লাইডটা এনাফ হবে ইনশাল্লাহ। আপনারা শুধু বেসিক ভালো করে পড়বেন। আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্ট দিলে কি আপনারা করবেন? একটু মতামত দেন তো। অ্যাসাইনমেন্ট করা তো একটু সময় সাপেক্ষ হয়ে যাবে বেশি, জি জি জি। অনেক সময় দিতে হবে। জি জি। ভাইয়া, জি জি। আপনি এখন মানে যে ডকুমেন্টটা আমাদেরকে দেখাইতেছেন ভাই, এটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? আচ্ছা, শেয়ার করা যাবে এটা? তুমি একটু এটা দিলে অনেক ভালো হতো, না স্ক্রিনশট না নিয়ে নিয়ে রাখতেছি এই জন্য। না না, বলতেছি যে হ্যাঁ শেয়ার ভাই, করা শেয়ার করতে হলে ভালো হতো, হ্যাঁ আসলে। না, আমি বলি যে শেয়ার করা যাবে, আপনারা আমার ব্যাচের স্টুডেন্ট, শেয়ার করা যাবে এটা আমি লজ্জা পেলাম। শেয়ার করা যাবে কিনা বা এরকম কিছু বললেন হয়তো। তো এটা আসলে তো আপনাদের ড্যাশবোর্ডে থাকবেই, আমরা যেগুলো দিব আপনাদেরকে দেখাবো পড়াবো সবই জি আপনাদের ড্যাশবোর্ডে থাকবে, হ্যাঁ। জি এজন্য ভাইয়া, আমি হালকা লজ্জা পেয়ে গেলাম যে আপনারা শেয়ার করা যাবে বলতেছেন। ঠিক আছে, সরি ভাইয়া, আমরা সবই ইনশাল্লাহ দিয়ে দিব। ধন্যবাদ ভাইয়া। টাইম যেহেতু অনেক কম, পিডিএফ দিলে অনেক ভালো হয়। আসলে ভাই আমরা আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে এই কোর্সটা চালু করিনি। আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করব। আমার যত রিসোর্স আছে, এমসিকিউ বা পিডিএফ যেটাই বলেন, আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদের ড্যাশবোর্ডে, হ্যাঁ। একটা নিউজ, সেটা হলো আমরা আজকে একটা নন টেকনিক্যালের আপনার বাংলা ইংরেজি এগুলো হলো শেয়ার করছি, বাংলা ইংরেজি, এবং এটার রেফারেন্স হচ্ছে ক্র্যাক পাবলিকেশনস এর একটা বই আছে, যেটা শর্ট টাইমে প্রিপারেশন নেওয়ার জন্য খুবই ইফেক্টিভ। এবং এখানে শুধু এমসিকিউ আছে, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমার মনে হয় যেহেতু 48তম বিসিএস এর নন টেকনিক্যালটা খুব মানে সহজ হয়েছে। আর বিশেষ বিসিএস এ আসলে নন টেকনিক্যাল অত বেশি ডিপ লেভেলের হয় না। তো আপনারা চাইলে, আমরা যে আপনাদের এক গ্রুপের এক ভাই আমাদেরকে এই পিডিএফটা বানায় দিছে, তো ওইটা আপনারা দেখতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। আমি আসলে আমাদের সার্ভারের জায়গা কম খাওয়ার জন্য আমরা আসলে ড্রাইভ লিংক দিছি। ওটা একটা নোট প্যাডে এটা ড্রাইভ লিংকটা দেওয়া আছে, আপনারা দেখবেন যে জেনারেল পার্ট রিসোর্স অপশনে এই রিসোর্সটা আপনারা পাবেন। ওইখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, এগুলো সবই দেওয়া আছে। 49তম বিসিএস এ যতটুকু লাগবে ওগুলো সবই দেওয়া আছে। তো আশা করি নন টেকনিক্যালে আমাদের রিসোর্সটা দেওয়া আছে, শুধুমাত্র নন টেকনিক্যালের সাজেশন ক্লাসগুলো বাকি আছে। তো সাজেশন ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যে নিয়ে নেব। তো কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন, এগুলোর প্রশ্ন অতটা বেশি ডিপ এখনো হয়নি। আর আমি আগেও বললাম যে নন ক্যাডারের পরীক্ষার 100 মার্কের মধ্যে 40 মার্ক হলো ডিপার্টমেন্টাল আসতো। আসলে 40 মার্কের ডিপার্টমেন্টালের মধ্যে এত ডিপ লেভেলের কোশ্চেন করা, এত বড় বেশি কোশ্চেন করা, প্রত্যেকটা সাবজেক্ট থেকে আপনার 4-5টা করে প্রশ্ন আনা, এটা সম্ভব না। তো আমার আমার যতটুকু ধারণা যে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই অল্প হোক বেশি হোক প্রশ্ন হবে, ঠিক আছে। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের থেকে আপনার ধারণা নেওয়াটা অধিকতর যুক্তিযুক্ত মনে করি। আর ডিসক্রিট ম্যাথ এটা হচ্ছে একটা সিলেবাস দেওয়া আছে, সেটা হচ্ছে আপনাদের হলো ফাংশন, এটা আপনারা পড়ছেন, রিলেশন, ফাংশন, সেট, এগুলো পড়ছেন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনও পড়ছেন। এলিমেন্টারি নাম্বার সিস্টেম, প্রিন্সিপালস অফ কাউন্টিং, এই শুনেন, এখানে কিন্তু পিজিয়ন হোল প্রিন্সিপাল কিন্তু দেওয়া নাই। তার মানে এইটা না যে এটা বাদ, ঠিক আছে, এটা অবশ্যই করতে হবে। রিভার্সন, জেনারেটিং ফাংশন, এই জেনারেটিং ফাংশন, রিকার্সন, রিগুলেশন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টু সেটস আর কল্ড ডিসজয়েন্ট ইফ দেয়ার ইন্টারসেকশন ইজ অ্যান এমটি সেট। এটা ডিসক্রিট ম্যাথ থেকে এটার একটাই প্রশ্ন, তবুও ডিসক্রিট ম্যাথ থেকে আরো প্রশ্ন হতে পারে, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে যে পিডিএফ দেব, যেটা আমাদের আহ, আমি আপনাকে একটু বলে রাখি যে দেখতেছেন যে এখানে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে এই ওয়ার্ড ফাইলে, ওয়াটারমার্ক বুঝেন না? জি ভাইয়া। জি জি। ওয়াটারমার্ক দেওয়া যেগুলো পিডিএফ আমরা শেয়ার করব, আপনারা কাইন্ডলি এটা কোনো পাবলিক গ্রুপে শেয়ার করবেন না, ঠিক আছে। বা কোনো বন্ধুকে উপকার করার জন্য আপনারা শেয়ার করতে পারেন, পাবলিকলি শেয়ার করবেন না, এটা আমাদের রিকোয়েস্ট।
এবং আপনি তো নিজে পড়বেনই, ঠিক আছে? মানে আমাদের আসলে এত বাধা ধরার নিয়ম নাই, আমরা চাচ্ছিলাম যে আমাদের কষ্ট করে রিসোর্স তৈরি করা মানুষ বাণিজ্যিক কাজে ব্যবহার না করুক, ঠিক আছে? তবে আপনি উপকারের জন্য মানুষকে দিতে পারেন বা আপনার ফ্রেন্ডকে দিতে পারেন বা আপনি নিজে পড়তে পারেন, এই আর কি। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিলেবাস আমি গত 2 দিন ধরে খুব কষ্ট পরিশ্রম করে তৈরি করলাম। পুরো একটা রিসোর্স, এটা পিডিএফ সহ এমসিকিউ। আর এখানে এআই টেকনিক, নলেজ রিপ্রেজেন্টেশন, প্রপোজিশনাল ফার্স্ট অর্ডার লজিক, সার্চ টেকনিক্স, প্রবাবিলিস্টিক রিজনিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এক্সপার্ট সিস্টেম, মেশিন লার্নিং। আচ্ছা দেখেন, সরি, এটা হলো 281-এর সিলেবাস আর এটা হলো 971-এর সিলেবাস। 281-এর সিলেবাসে মেশিন লার্নিংটা দেওয়া আছে আলাদা করে, 971-এ মেশিন লার্নিংটা দেওয়া নাই। তো মেশিন লার্নিংটা দেওয়া উচিত ছিল, যদিও আমরা মেশিন লার্নিং পড়ি, এখানে কিন্তু কোনো মেশিন লার্নিং এর কোনো কথা বলা নাই। এক্সপার্ট সিস্টেম, কম্পিউটার ভিশন আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, ম্যাচিং টেকনিক, গেম প্ল্যানিং আছে, প্রোলগ আছে, নলেজ ফার্স্ট অর্ডার লজিক। এটা হচ্ছে সিএসি। আর উপরেরটা হলো উইথ মেশিন লার্নিং, এটা হচ্ছে আইসিটি বা আইসি যেটা বলেন 281 কোডের। তো যারা 281 কোডে তাদের মেশিন লার্নিংটা একটু পড়তে হবে, ইন্ট্রোডাকশন বা কত প্রকার কি কি, কোনটার কি অ্যালগোরিদম, এগুলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কয়টা 3টা আছে। একটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, মেকিং এ মেশিন ইন্টেলিজেন্ট, চেস গেমের এনভায়রনমেন্টটা কি, আসলে এটা ফুলি অবজারভেবল। এটা আপনারা যখন থিওরি পড়বেন তখন এগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর জেনেটিক অ্যালগোরিদম অপারেটর হচ্ছে মিউটেশন, এটা আমরা পড়ছি অলরেডি ইয়েতে, ইউনিভার্সিটিতে। হিল ক্লাইম্বিং সার্চ এর প্রধান সমস্যা কি, প্রধান কি সমস্যা, কেন সমস্যা, এগুলো ইনশাল্লাহ ডিটেলস ক্লাসে পড়বেন। আপাতত এটার সলিউশন হচ্ছে নো সলিউশন, এই আর কি। মাইক্রোপ্রসেসর হিউজ সিলেবাস, দেখবেন যে সিলেবাস দেখলেই ভয় কাঁপবে, ঠিক আছে? আসলে অনেক বড় সিলেবাস হয়ে গেছে মাইক্রোপ্রসেসরে, কিন্তু এত তো মাইক্রোপ্রসেসর থেকে প্রশ্ন আসবে না। তবে আমি আপনাদেরকে দাগাই দিতে পারি, ধরেন আপনি এই পর্যন্ত অবশ্যই পড়বেন, ঠিক আছে? এই পর্যন্ত। এলসিডি 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা কিন্তু ডিএলডিতেও আছে, মানে কিভাবে ডিজাইন করে সেটাও আছে। আর ফিজিক্যাল কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, এইটা পর্যন্ত। মানে বলা যায় যে সবগুলোই পড়তে হবে, কিন্তু যেমন ধরেন এই যে RS-232, এটা কিন্তু কমিউনিকেশন পোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কমিউনিকেশন ইন্টারফেস। তারপরে হচ্ছে ইন্টারফেসিং সিরিয়াল ডিভাইস, মাউস, মডেম, পিসি কিবোর্ড, ডিএমএ কন্ট্রোলার, ভেক্টর, ইন্টারাপ্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর এইগুলো যেগুলো আছে, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রোপ্রসেসর, 8086, 88, বেসিক আর্কিটেকচার, ধরেন এখান থেকেই দুই দুই অথবা একটা প্রশ্ন আসবে শুধু 8086-এর গঠন থেকেই। এখানে ধরেন বিভিন্ন প্রকার ফ্লাগ আছে, বিভিন্ন ধরনের বাস আছে, ঠিক আছে? এগুলো অনেক হিউজ, মানে একটা ডায়াগ্রাম দিয়ে অনেক কিছু কভার করে। তারপর বিভিন্ন ধরনের পিন আছে, মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং, ইন্ট্রোডাকশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনারা ওই আরেকটা বিষয় পড়বেন যে অপকোড। অপকোডের আমার একটা শিট আছে, আমরা যখন নোটটা তৈরি করব একটু দেওয়া যেতে পারে, সমস্যা নেই। অপকোড আছে, যেমন ধরেন অ্যাড, LBL, ঠিক আছে? তো অ্যাড গুলো হচ্ছে অপকোড, ঠিক আছে? এরকম INC, এটা মানে ইনক্রিমেন্ট। তো কোনটা দ্বারা কি মিনিং বোঝায়, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। জেএমপি, জাম্প, JBE, জাম্প বিলো ইকুয়াল, হ্যাঁ। এই ধরনের অনেকগুলো অপকোড আছে, এগুলো প্রায় 40-50টা হবে, এগুলো আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। আর বেশিরভাগ আপনারা পড়বেন যে ডিএমএ কন্ট্রোলার 8237, 8259A, এগুলো ইন্টারাপ্ট। তারপর হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে কমিউনিকেশন ইন্টারফেস, তারপরে 232 RS,
এটা অবশ্যই পড়বেন। আর সাথে গুলো উপরে যে বেসিক গুলো জিনিস 8086, তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং, এগুলো, তারপর এসরাম, ডাব্লিউপি, ইন্টারফেসিং, ইনপুট আউটপুট, এগুলো পড়লেই হবে। আপনার আপাতত সিলেবাসের অনেকগুলো কভার করলেও সবগুলো থেকে তো আর প্রশ্ন হবে না। আর বিসিএস তো সামনে একটাই, আপনার 49তম। আর মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এর এসির যে সিলেবাস আছে বা আইসিটি 281 কোডের, এই সিলেবাসটা হচ্ছে এইটার সেমি, মানে একদম বলা যায় যে আলাদা কিছু নাই। ঠিক আছে, ওখানে যেরকম এটা ছিল, এখানে অনেকগুলো বেশি আছে, ওখানে দুই একটা আছে, তাই এটা আছে আর এটা আছে, আর এখানে আরো বেশি কিছু আছে। 80386, 80486, এটা কিন্তু এখানে নাই। ঠিক আছে, কিছু আছে কম বেশি, তবে আপনি আপনার নিজের সিলেবাসটা ভালো করে দেখলেই হবে। ইসি সিলেবাসটা এত বেশি ফলো করার দরকার নাই। আপনার সিএসসি হলে সিএসসি, যারা এসির বা আইসিটির তারা হলো এই সিলেবাসটা ফলো করলেই হবে। যেমন 16 বিটের রেজিস্টার ইন্টেল 8086 কয়টা, ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসছে। 8টা। তারপর ওয়ার্ড বি কি যেন আসছে, অ্যাড্রেস বাস কত প্রস্থ, সেটা হচ্ছে 20 বিট। এটা বহুত আগের বেসিক। 20 বিটের হলো অ্যাড্রেস বাস, ঠিক আছে। আর 16 বিট হলো ডাটা বাস। মাইক্রোপ্রসেসরে এএলইউ কোন ইউনিটের অধীনে কাজ করে, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের অধীনে কাজ করে না, প্রসেসিং ইউনিটের অধীনে কাজ করে। এএলইউ, ঠিক আছে, প্রসেসিং সিপিইউ এর অধীনে কাজ করে, এই জন্য কন্ট্রোল প্রসেসিং ইউনিট বলা হয়। ইলেকট্রিক্যাল সার্কিট এটা সিএসির পার্ট না এখন থেকে, যেগুলো মোটামুটি সেগুলো সবই আইসিটি কোডের। বেসিক ইলেকট্রিক্যাল, এটা আমরা অবশ্যই যারা সিএসসি তে আছি তারা অলরেডি পড়ছি, আমাদের কোর্স করা আছে, কিন্তু এটা সিএসসি 971 এর ক্ষেত্রে নাই। বিসিএস সিলেবাসে শুধুমাত্র 2N কোড ওয়ানের যারা, তারা এই সিলেবাস ফলো করবে। বিভিন্ন ধরনের থিওরিয়াম আছে, আরএলসি, ঠিক আছে, এগুলো বেসিক ইলেকট্রিক্যাল। এখান থেকেও ধরেন কিছু প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন আসছে। যারা ইলেকট্রিক্যাল ক্লাস দিবেন সেই টিচাররা আপনাদেরকে বিস্তারিত দেখাই দিবেন। যেহেতু আমি ইলেকট্রিক্যাল এক্সপার্ট না, সেহেতু এই বিষয়ে অত বেশি আমি কথা বলতেও চাচ্ছি না। বেসিক ইলেকট্রনিক্স, এটাও আপনারা যারা 281 কোডে, তাদের সিলেবাস এটা আছে। এখানে মেইনলি ডায়োড, ট্রানজিস্টার, হ্যাঁ, অ্যাম্পলিফায়ার, এগুলো নিয়ে, মসফেট, এগুলো নিয়ে বলা আছে। এগুলো অনুযায়ী আপনাদের বিস্তারিত ক্লাস হবে। আহ, উনি হলো এগুলো দেখাই দিবে। প্রশ্ন সলিউশন প্রয়োজন হলে প্রশ্ন ওনারা করে দেবে, সলিউশন করে দেবে, টেনশন নাই। হ্যাঁ, এই জিনিসটা হলো 971-এ আছে, সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন 971, এখানে দেখেন আমি বলছিলাম যে ওএসআই লেয়ারটা এখানে দেওয়া আছে। ওএসআই লেয়ার এবং টিসিপি আইপি প্রোটোকল, এটা হলো এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমি কিছু জিনিস দাগাই দিচ্ছি, যেমন ধরেন টুইস্টেড পেয়ার, অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়া। এখানে কি হতে পারে, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, এগুলো কিন্তু ওয়্যার্ড, ঠিক আছে, গাইডেড মিডিয়া। আর ওয়্যারলেস আনগাইডেড মিডিয়া, যেমন ধরেন আহ, আছে না যে ওয়্যারলেস মিডিয়াম কোনগুলা, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এসব। তো এগুলোর বেসিক, এগুলোর রেঞ্জ আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, এগুলো আপনাকে ডিটেলস পড়তে হবে। এনআরজেড, এনআরজেড আই, ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, এটা একটা টেকনিক। অ্যামপ্লিচিউড মডিউলেশন, ফ্রিকোয়েন্সি মডিউলেশন, পালস মডিউলেশন, ডেল্টা মডিউলেশন, এগুলো ভাই আপনাকে পড়তে হবে। এগুলোর বেসিক, এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে এইগুলোর এএসকে, পিএসকে, এগুলো যত সিরিজ আছে সব পড়তে হবে। স্যাম্পলিং থিওরের মধ্যে হচ্ছে নাইকুইস্ট থিওরেম আছে, নাইকুইস্ট তত্ত্ব, এবং এটার সাথে বিট রেট, বড রেট। ধরেন যেহেতু এখানে ক্যালকুলেটর চলবে না, তার মানে এমন কিছু আসবে যে আপনি 10কে 2 দ্বারা ভাগ করলে কি হয়, 5, এরকম কিছু টাইপের অঙ্ক আসবেই, যেগুলো মুখে মুখে করার মতো। কমিউনিকেশন থেকে ইনশাল্লাহ আসবে। তো আপনারা ওই ক্লাসের সাথে এই কিছু থিওরি, আপনাদের এই ম্যাথ কিছু দেখানো হবে, যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়, আর যেগুলো অনেক বড় ক্যালকুলেটর লাগবে সেগুলো পরীক্ষাও দিবে না, আপনার পারারও লাগবে না। তারপর হচ্ছে ধরেন নাল মডেম, সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, নাল মডেম, ডাটা লিঙ্ক কন্ট্রোল, এই যে আমরা ফ্লো কন্ট্রোল, রিলে কন্ট্রোল, সাইক্লিক রিডান্ডেন্সি চেক করছি না,
এখানে কিন্তু এগুলো আছে, মাল্টিপ্লেক্সিং, ফ্রিকোয়েন্সি, টিডিএম এবং স্ট্যাটিস্টিক্যাল। হ্যাঁ, এখানে এগুলো দেওয়া আছে। সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং এগুলো আমরা নেটওয়ার্কিং এ পড়ছি। আর কমিউনিকেশনের থিওরির জন্য এটা হলো 281 কোডের। এখানে কিন্তু আলাদা যেগুলো আছে সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, এক্সপেক্টেড অ্যানালাইসিস, পাওয়ার স্পেকট্রাম। এনারা হচ্ছে ওনাদের সাবজেক্ট অনুযায়ী এটা তারা পড়ছে। আমাদের টিচার দুইটা আলাদা আলাদা ভাবে কভার করবে। এখানে কিছু কমন জিনিস আছে, যেমন ধরেন মডুলেশন, এগুলো কমন। মডুলেশন বা মাল্টিপ্লেক্সিং এগুলো কমন। কিছু জিনিস আছে যেগুলো আমাদের সিএসসি তে নাই, যেমন পালস কোড মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, এগুলো কিন্তু আমাদের সিএসসি তে আছে, কিন্তু অ্যাডাপটিভ ডেল্টা এটা নাই, বা আপনার এফডিএমএ, সিডিএমএ এগুলো কিন্তু নাই। ওনাদের হচ্ছে এটা আলাদা আছে। সো আমরা দুইটা আলাদা ভাবে কভার করব, কোনো সমস্যা নেই। কমিউনিকেশন থিওরি যে বললাম যে এখানে কিন্তু ম্যাথ আসছে, যেটা আমার মুখে মুখে হয়ে যায় ওরকম টাইপের ম্যাথ। সিগন্যাল, অল অফ দ্য অ্যাবভ। জাস্ট দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আপনারা একটু হাসবেন না কানবেন জানি না, আপনারা 281 এর সিলেবাসটা একটু দেখেন। শুধু এই এই সিলেবাসটা হলো 281 কোডের। আমার কাছে প্রশ্ন যে, আচ্ছা ভাই, এখানে কি 281 কোডে কেউ আছেন? জি ভাইয়া থাকলে আমি। একটু রিপ্লাই দেন। ভাইয়া আমি আছি। আচ্ছা, ইউনিভার্সিটিতে কি আপনারা এটা পড়ছেন? না ভাইয়া, ভাইয়া আমাদের 971 এর অনেক সিলেবাস দেখলাম যে মানে আমাদের সাথে মিলে, কিন্তু 281 এর যে মানে অনেক কিছুই দেখি যে মানে মিলে না। আচ্ছা, আমার প্রশ্নের তো উত্তর দিলেন যে এটা আপনাদের ছিল না, তাই না? না, এখানে হচ্ছে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম এগুলো ছিল। তারপর হচ্ছে যে কনসেপ্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো এগুলো ছিল। ও আচ্ছা আর আচ্ছা। প্রজেক্ট ম্যানেজমেন্টের হচ্ছে একটা কোর্স ছিল আমাদের, এটা একদম ফাইনাল ইয়ারে। এখানে দেখলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসেপ্ট এটা আর কি দিয়েছে। আর ম্যাট্রিক্সের আমাদের আলাদা কোর্স ছিল। এখন প্রসেসটা এটা ছিল না। প্রজেক্ট প্ল্যানিং, রিস্ক অ্যানালাইসিস এন্ড ম্যানেজমেন্ট এটা আমাদের ছিল। হুম। তো ঠিক ওয়াটারফল, আছে, সমস্যা ওয়াটারফল নাই। লাইফ সাইকেল এগুলো ছিল। আমি আমি আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা পড়াবো, জি আরো ভাইয়া। কয়েকটা আর সাবজেক্ট ভাইয়া পারলে পড়াবো। টেস্টিং এর ব্ল্যাক বক্স টেস্টিং, টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং এগুলো আর কি ছিল। জি ভ্যালিডেশন জি। টেস্টিং, টেস্টিং এ এগুলো ছিল। আচ্ছা, সিলেবাসটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে, এবং জি আহ, ভাইয়া বড়। দেখেন যে সিএসসি সাবজেক্টের তুলনায় এই সিলেবাসে কিছুই না, মানে সিএসসি সাবজেক্টটাই যেহেতু কোর, এই সিলেবাসে কিছু উল্লেখই করে নাই। আর এসি সিলেবাসটা অনেক বড়। তো যাই হোক, এখানে কিছু জিনিস আছে, যেমন সফটওয়্যার কস্ট এস্টিমেশন, এখানে কিছু ম্যাথ আছে, এগুলো যদি ক্যালকুলেটিভ হয়, বেশি কমপ্লেক্স, তাহলে আসবে না। যদি মুখে মুখে করা যায় তাহলে হয়তো বা দিতে পারে। ককো মডেল, হালস্টেড ফর্মুলা, এগুলো আমরা নতুন জিনিস, এগুলো আমরা দেখব। কস্ট এস্টিমেশন এগুলো নতুন জিনিস না, এগুলো আমরা যারা পড়াই তারা হলো রেগুলার ব্যাচে পড়ায়। আর এগুলো হচ্ছে একটু নতুন জিনিস, যেমন ধরেন সেল অ্যানালাইসিস অফ কমপ্লেক্সিটি মেজার্স, ক্রিটিক্যাল সিস্টেম ডিজাইন। কিন্তু নর্মালি ইউএমএল ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, বা স্ক্রাম মডেল, স্পাইরাল মডেল, এগুলো আমরা প্রতিনিয়ত পড়াই। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং প্রসেস, বা এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের যেগুলো আনকমন মনে হয়, যেমন এই যে এই জিনিসটা আনকমন, লো কাপলিং, হাই কোহেশন, এগুলো একটা এমসিকিউটা গুরুত্বপূর্ণ। এখানে একটা এমসিকিউ হতে পারে যে কোনটা লো কাপলিং, কোনটা হাই কোহেশন। ঠিক আছে, ইনফরমেশন এক্সপার্ট, এই যে দেখেন এখানে কিন্তু টেস্টিং আছে, আমি বলবো না যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টেস্টিং নাই। টেস্টিং বলতে শুধু এখানে শুধু বলা আছে এরকম ভাবে টেস্টিং বলা আছে, এই যে সফটওয়্যার টেস্টিং। কিন্তু এখানে দেখেন, মানে একদম যত ধরনের টেস্ট দরকার সবগুলো আছে বলা যায়। সফটওয়্যার টেস্টিং, হোয়াইট বক্স, এগুলো কিন্তু এর মধ্যে পড়ে, কিন্তু এরা কিন্তু এটা উল্লেখ করে দেয়নি, কিন্তু এরা হচ্ছে উল্লেখ করে দিয়েছে। বেসিস পাথ টেস্টিং, আরো কত টেস্টিং আছে, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, ভ্যালিডেশন টেস্টিং, এগুলো আসলে সবকিছু টেস্টিং এর মধ্যে। এই টেস্টিং লিখলেই হতো, কিন্তু এনারা হচ্ছে বেশি ডিটেলস করে দিছে। তো ডিটেলস করে দেওয়াতে একটা সুবিধা হলো যে ক্লিয়ার হয়েছে যে আসলে কি পড়তে হবে কি পড়তে হবে না। কিন্তু এখানে ডিটেলস নাই
কিন্তু আপনাকে অনেক কিছু পড়তে হবে। এখানে শুধুমাত্র দুইটা প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে ইনপুট আউটপুট ইন আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে হোয়াইট বক্সের ক্ষেত্রে ইনপুট আউটপুটের জন্য একই ধরনের প্রশ্ন, এটা রিপিট প্রশ্ন বলা যায়, এটা হোয়াইট বক্স। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমস, এটা আসলে ওই যে আপনাদের বিসিএস এর যে 15 মার্কস আছে না, ওইখানে শুরুতে যে ইতিহাসগুলো আছে না, ওইটার সাথে এটা হুবহু মিলে যায়। অর্থাৎ ওইটা যদি আপনার ভালো পড়া থাকে তাহলে এটা আশা করি বাদবে না, ইনশাল্লাহ পারবেন। ওখানে যে বিভিন্ন কম্পিউটার ডিভাইসের হিস্ট্রি থাকে, তারপরে বিভিন্ন পার্টের যে গঠন, হার্ডওয়্যার সফটওয়্যার, ইনপুট আউটপুট, এগুলোই মেইনলি হচ্ছে ওখানে বাংলায় সুন্দর করে দেওয়া আছে। ওটা কমপ্লিট করলে আপনার এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। নাম্বার সিস্টেম, বাইনারি অক্টাল, এগুলো কিন্তু ওই যে কম্পিউটারের ডিএলডিতেও আমরা পড়ি। সো এটা আসলে আলাদা কিছু না। টোটাল হচ্ছে অপারেটিং সিস্টেমটা বাদে আমি, না অপারেটিং না, ডিজিটাল লজিক ডিজাইন, এটা বাদে আমরা মোটামুটি সবই দেখাই ফেললাম আপনাদেরকে। কিছু মিক্সড জিনিস থাকে, যেমন ধরেন এটা তো ক্রিপ্টোগ্রাফি, মানে এটা নেটওয়ার্কের আন্ডারে আছে, সিকিউরিটি পার্ট। নন কার্ডের এখানে একটা প্রশ্ন আসছে। এখানে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম এবং টেকনিক আছে, এগুলো আপনারা দেখবেন। ব্লক চেন এগুলো লাগবে না, মানে আপনার হচ্ছে ব্লক চেন বা বিগ ডাটা এগুলো কিছুই লাগবে না, স্পেসিফিক যেহেতু সিলেবাস দেওয়া আছে। তার মানে আপনারা ওভারঅল যে আমি সিলেবাসটা দেখালাম সেগুলো থেকে পড়লে আশা করি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কি কিছু মনে হয় যে আমি কোনো কিছু বাদ দিয়ে গেলাম, কোনো সিলেবাস? সি প্লাস প্লাস ডাটা স্ট্রাকচার সবকিছু কিন্তু দেখানো হয়েছে, শুধু ডিএলডি বাদে। ভাইয়া, জি জি। ফিজিক্সের কি কোনো মানে সিলেবাস আছে আমাদের এখানে? মানে 281 মানে এরকম মনে হয় কিছু একটা দেখেছিলাম। ফিজিক্স, হ্যাঁ 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 ভাইয়া, ক্লাসে ফিজিক্সের ড্রাইভার সিলেবাস শেয়ার করেছিলেন, ওইখানে আর কি দেখেছিলাম। বেসিক ফিজিক্স, তাই না? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ ভাইয়া। আমার একটু, আমাকে 1 মিনিট সময় দেন। হুম। কথা শোনা যাচ্ছে? 971। ও আচ্ছা, মানে ওইটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আলোকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটা হলো সিএসসি তে আছে। এখানে এটা যেহেতু নতুন টপিক, কখনো প্রশ্ন আসেনি, এই জন্য আমি দেখাইনি। ডাটা স্ট্রাকচার হয়েছে, কম্পিউটার আর্কিটেকচার, কম্পাইলার থেকে কোনো প্রশ্ন আসেনি, এই জন্য কম্পাইলারটা দেখানো হয়নি। তো সিলেবাসটা হলো এটা, কম্পাইলারের বেসিক, লেক্সিক্যাল অ্যানালাইসিস, লজিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ একটা কম্পাইলারের যে ফেজগুলো সেগুলো সবই এটার সিলেবাস। মানে লজিক্যাল, সিনট্যাক্স, সিম্যান্টিক, টাইপ চেকিং, কোড জেনারেশন, কোড অপটিমাইজেশন, মানে আমার কাছে 2-3 পেজের একটা নোট আছে, এটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। অ্যালগোরিদম, এটা তো আমরা দেখালাম। অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেখানো হয়েছে, এগুলো দেখানো হয়েছে। তারপর এটা শেষ, এখন ফিজিক্সের হলো এটা, যে আপনি ফিজিক্সের কথা বলছিলেন, এটা হচ্ছে ফিজিক্সের সিলেবাস। এটা হলো আমাদের 2টা ক্লাস নিলে এটা আশা করি হয়ে যাবে। যদি আইসিটি থাকেন, আমার কাছে একটা ফিজিক্সের নোট আছে, লাগলে আমাকে বললেন। ভাইয়া দিলে ভালো হয় ভাইয়া। যে আমরা জি ভাই যেগুলো লাগবে। যেগুলো হচ্ছে গ্লোবাল, ধরেন হুম, ঠিক সিএসসি তেও আছে, আইসিটি তেও আছে,
সেগুলো আমরা ড্যাশবোর্ডে দিয়ে দেবো। আর যেটা গ্লোবাল না, মানে ফিজিক্স এই টাইপের যেটা, সেটা আপনারা যাদের লাগবে তারা আমার কাছ থেকে নেবেন। ভাইয়া আমার লাগবে। ভাইয়া আমি কি আপনাকে ইমেল করবো? না, আমাকে ওই যে আমাদের যে গ্রুপ আছে আমাদের, সবাইকে নিয়ে যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি বললে হবে, নক দিলে হবে। ঠিক আছে ভাই। হোয়াটসঅ্যাপ বেসিক্যালি, গ্রুপে ভাই? জি জি, আচ্ছা ঠিক আছে। কমিউনিকেশন থিওরি দেখালাম। মোটামুটি আপনারা এখন ফিডব্যাক দেন যে আপনারা কি কিছু বুঝলেন এই ক্লাস থেকে, যে কি ধরনের প্রশ্ন হতে পারে, সিলেবাসটা কেমন কি, এটা কি আমি আপনাকে কিছু আইডিয়া দিতে পারলাম? জি ভাইয়া বুঝছি, অনেক কিছুই তো বুঝলাম এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। তো মেইনলি আসলে এই সিলেবাসটা বোঝানো এবং প্রশ্নগুলো কেমন কি আসে এগুলো দেখানোর জন্য আসলে এই ক্লাসটা আমার নেওয়া। তো হ্যাঁ, ইনশাল্লাহ আগামী ক্লাসটা হ্যালো। যথাসময়ে হবে। জি জি। আমাদের মানে কোন কোন ল্যাঙ্গুয়েজটা দেখা লাগবে, সি সি প্লাস প্লাস জাভা নাকি? আচ্ছা, মেইনলি আপনি সি দেখবেন, ঠিক আছে। আর ওপির জন্য আপনি সি প্লাস প্লাস প্র্যাকটিস করতে পারেন, ওপি, ঠিক আছে। যেহেতু জাভা দেয়া আছে, আপনার জাভা না দেখলেও হবে। যদি আপনার দেখতে মনে না চায়, সি প্লাস প্লাস এর যে ওপি সেটা দেখতে পারেন, অথবা জাভার ওপি, ঠিক আছে। আর তার মানে স্ট্রাকচারের মধ্যে হলে আপনি সি প্রোগ্রাম দেখবেন। ও কি, মানে এখান থেকে যদি আউটপুটের আসে তাহলে তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আসবে না? না, আউটপুট ধরেন আপনি কনসেপ্ট জানলে আউটপুট তো পারবেনই, আপনি জাভা দিয়ে আসলে পারবেন। শুধু সিনট্যাক্স তো আলাদা, সি প্লাস প্লাস এর সিনট্যাক্স আলাদা। সিনট্যাক্সে মনে করেন যে যদি এমন ধরেন একটা কোশ্চেন কি আসে ইনহেরিটেন্স কখনো যে ইনহেরিটেন্স দিয়ে একটা প্রবলেম আসছে, আপনার লজিক জানা আছে কি হবে, তো সে অনুযায়ী আপনি আউটপুট বসাই দেবেন, এরকম। এমন জাভা সি কোশ্চেন প্লাস করতে প্লাস পারে যে কোন কোন সিনট্যাক্স ভুল বা কোড ঠিক করো এরকম? এটা আসতে পারে ভাই। আপনি সি, মেইনলি আপনি সি আর সি প্লাস প্লাস এই দুইটা জিনিস জানলেই হবে, যেহেতু আমাদের সবার এটা কভার করে সব জায়গায়। ইনশাল্লাহ এই দুইটা জানলেই হলো ভালো করে। আর পরীক্ষা কি আপনার, অক্টোবরেই, মানে প্রথম সপ্তাহে যা বলতে চাই কনফার্ম একদম? আপনি কনফার্ম ধরে রাখেন, বাড়াইলে সেটা আপনার বোনাস। ফার্স্ট উইকে আপনি ধরে আগান, ঠিক আছে। এরপরে আকাশে বাতাসে কি কি ডেট শোনা যায় সেটা পরের কথা। আপনার অফিসিয়াল ডেট যেটা সেটা, ঠিক আছে, ওইটা ডেট ধরে আগান। এখন যদি আরো এক সপ্তাহ বাড়ায় বা আরো 2 সপ্তাহ বাড়ায়, সেটা আপনার জন্য বোনাস। বা আপনি সাপোজ পরীক্ষার 15-20 দিন আগেও জানতে পারবেন যে আসলে ফাইনাল ডেটটা কবে। তো যদি কারো প্রশ্ন থাকে প্রিপারেশন রিলেটেড, করতে পারেন। ভাই ননের ক্ষেত্রে আমার হচ্ছে আগে ইয়া দেওয়া ছিল, মানে জেনারেল বিসিএস দেওয়া ছিল। তো সেই ক্ষেত্রে নন কি ওটাই কভার করবো নাকি আরো শর্টলি বা আরো ডিপলি কিছু মানে জানা উচিত, বা এরকম কিছু কি দরকার আছে? আপনার জন্য প্লাস, আপনি ডিপার্টমেন্টাল জোর দিয়ে পড়েন আর ননটা রিভিশন দেন, তাহলে হবে। ঠিক আছে। যারা নন পড়ে নাই বা নতুন, তাদের জন্য ননটা খুবই চ্যালেঞ্জিং। কারণ ডিপার্টমেন্টাল আপনি 1-2 দিন বসলেও দেখা গেল যে 5 দিন সময় দিলেও পুরো সিলেবাস কভার করা যায়। কিন্তু নন ডিপার্টমেন্ট এমন একটা জিনিস, আজকে না পড়লে কালকে মানুষ ভুলে যায়। তো যারা নন পড়েন বা প্রিপারেশন ভালো, তাদের জন্য প্লাস। ডিপার্টমেন্টাল পড়লে ইনশাল্লাহ ভা- আমরা তাহলে শেষ করি, ঠিক আছে। কালকে ইনশাল্লাহ আবার ক্লাস 9:30 বা হ্যাঁ 9টার ভাইয়া, পর যেরকম সময় দেন। আমাদের প্রতিটা ক্লাসে কি দুইটা সিলেবাস অনুযায়ী হবে তাই না? মানে আইসিটি 281 এবং সিএসসি 971। জি জি। হ্যাঁ, এভাবে দুইটা সিলেবাস দিয়ে করলে ভালো হবে, আর কিছু কিছু অমিল আছে তো। জি, মানে যেগুলো ধরেন মিল আছে হ্যাঁ হ্যাঁ সেগুলো হ্যাঁ। তো অবশ্যই
মানে দুজনেরই কভার হবে, যেগুলো মিল নাই সেগুলো থাকবে ক্লাসে, এবং উল্লেখ করা থাকবে যে এটা 281 সিলেবাসের সাথে মিলে হ্যাঁ আপনারা হ্যাঁ যারা হ্যাঁ আছেন তারা এটা পড়তে পারেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, জি জি। তো ঠিক আছে, শুভকামনা জানিয়ে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।